দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি হচ্ছে আজকে ইয়ে পড়বো, জিআইটি পড়বো। তবে আমি দেখলাম যে কোর্সে যে শিডিউল সেখানে জিআইটির আগে আরো দুটা সিস্টেমের কথা লেখা ছিল, কার্ডিওভাস্কুলার সিস্টেম আর হচ্ছে রেসপিরেটরি। তো আমার কাছে মনে হচ্ছে যে ওই দুটো শেষ করে দেন জিআইটিটা শুরু করি। সো সেক্ষেত্রে আজকে আমরা কার্ডিওভাস্কুলারটা শুরু করবো আর কি। তাহলে আচ্ছা, কার্ডিওভাস্কুলারটা ছোট বলতে মানে এখান থেকে অল্প কিছু জিনিস জানতে হয়, তবে খুবই ইম্পর্টেন্ট আর কি জিনিসগুলো, এবং হিস্ট্রো খাতে থাকতে হয় এবং ভাইভাতে ওগুলো বেশ জিজ্ঞেস করে। আচ্ছা, তাহলে আমরা ভাস্কুলার সিস্টেমটাই শুরু করব আজকে। আচ্ছা, পুরো সিস্টেমটার নাম হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম। কার্ডিওভাস্কুলার সিস্টেম, তো এই কার্ডিওভাস্কুলার সিস্টেম আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে ব্লাড ভাস্কুলার সিস্টেম, একটা হচ্ছে লিম্ফ ভাস্কুলার সিস্টেম। আর ব্লাড ভাস্কুলার সিস্টেমটাই মেইনলি হচ্ছে তোমরা বা আমরা মানে কার্ডিওভাস্কুলার সিস্টেম বলতে যেটা আমাদের মাথায় আসে। আর এর মধ্যে হচ্ছে যে হার্ট আছে অ্যাজ দ্য মানে সেন্ট্রাল অর্গান, এখান থেকে আর্টারি, পুরো আর্টারি সিস্টেমটা, তারপরে ক্যাপিলারি, দেন ভেইন। আর লিম্ফ ভাস্কুলার সিস্টেমের মধ্যে সবার আগে আছে লিম্ফ ক্যাপিলারি, তারপর আছে লিম্ফ ভেসেল, এর মধ্যে মধ্যে আছে লিম্ফ নোডস, আর আরো লিম্ফ ভেসেল গুলা হচ্ছে লিম্ফ্যাটিক ট্রাঙ্ক বা ডাক্ট, ওখানে ড্রেন করে, যেমন তোমরা জানো থোরাসিক ডাক্ট এবং রাইট লিম্ফ্যাটিক ডাক্ট। আচ্ছা, তো বেসিক্যালি ব্লাড ভাস্কুলার সিস্টেম আর কার্ডিওভাস্কুলার সিস্টেম, সরি আর লিম্ফ ভাস্কুলার সিস্টেম, এই দুটো মিলেই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম আর কি। আচ্ছা, এই দুই সিস্টেমের মধ্যে কমন ফিচার যদি বলতে যাও, কমন ফিচার হচ্ছে মেইনলি সবচেয়ে প্রমিনেন্ট যে কমন ফিচার, যে ব্লাড ভেসেল বা লিম্ফ ভেসেল দুইটাই লাইন বাই এন্ডোথেলিয়াম। এবং এন্ডোথেলিয়াম কি এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে এখন ব্লাড ভাস্কুলার সিস্টেমে তাহলে চলে যাই। ব্লাড ভাস্কুলার সিস্টেমে এটাকে টোটাল সার্কুলেশনটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন, একটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। সিস্টেমিক সার্কুলেশন আর পালমোনারি সার্কুলেশন এটা ফাংশনালি ভাগ করা হয়, ফাংশনালি আর কি। আর হিস্টোলজিক্যালি পুরো ব্লাড মানে হিস্টোলজিক্যালি অনেকগুলো ভাগ। মানে সবার ফার্স্টে হচ্ছে যে সবার ফার্স্টে হার্ট, তারপর হচ্ছে ইলাস্টিক আর্টারি, তারপর হচ্ছে মাসকুলার আর্টারি, তারপর হচ্ছে স্মল আর্টারি। মানে আমি কিন্তু একদম হার্ট থেকে শুরু করে ছোট ছোটতে যাচ্ছি আর কি। স্মল আর্টারি, তারপর হচ্ছে আর্টেরিয়ল। আচ্ছা, আর্টেরিয়লের পর হচ্ছে এখানে আছে টার্মিনাল আর্টেরিয়ল, আরো ছোট হয়ে হয় মেটা আর্টেরিয়ল, তারপর হয় তোমার ক্যাপিলারি বেড বা ক্যাপিলারি বেড। এরপর ক্যাপিলারি বেড থেকে হয় পোস্ট ক্যাপিলারি ভেনিউল, পোস্ট ক্যাপিলারি ভেনিউল, তারপর হচ্ছে স্মল ভেইন, মিডিয়াম ভেইন, লার্জ ভেইন। লার্জ ভেইন। আচ্ছা, তো আমরা আমরা সবগুলোরই স্ট্রাকচার নিয়ে টুকটাক একটু আইডিয়া নিব আর কি আজকে, যেটুকু ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো ফার্স্ট আমরা হার্ট নিয়ে কথা বলি। হার্ট নিয়ে খুব অল্প কিছু কথা, কারণ হার্ট তোমরা সবই পড়েছো অ্যানাটমিতে। হার্টের লেয়ার হচ্ছে বেসিক্যালি তিনটা। তোমার এন্ডোকার্ডিয়াম সবার ভিতরের লেয়ার, তারপর হচ্ছে কার্ডিয়াম, সবার বাইরে হচ্ছে এপিকার্ডিয়াম। তো ফার্স্ট একটু এন্ডোকার্ডিয়াম নিয়ে দু একটা কথা একটু বলতে হয়। এন্ডোকার্ডিয়াম কিন্তু লাইক এন্ডোথেলিয়াম, একই জিনিস। এটা একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর এন্ডোথেলিয়ামের বাইরে বা এন্ডোথেলিয়ামের নিচে আরেকটা লেয়ার আছে, লেয়ারকে বলা হয় সাব এন্ডোথেলিয়াল লেয়ার। সাব এন্ডোথেলিয়াল লেয়ার। এন্ডোথেলিয়াল লেয়ারে কি থাকে? এখানে থাকে লুজ টিস্যু। লুজ কানেক্টিভ টিস্যু কিন্তু আমরা অলরেডি পড়েছি। আর সাব এন্ডোথেলিয়াল লেয়ারে কিছু স্পেশালাইজড মাসেল, কিছু মাসেল ফাইবার থাকতে পারে, কিছু মাসেল ফাইবার থাকতে পারে। আচ্ছা, আর
দাঁড়াও আমি মায়োকার্ডিয়াম নিয়ে একটু আগে বলে নি। মায়োকার্ডিয়ামে কি থাকবে? কার্ডিয়াক মাসেল ফাইবার থাকবে। এটা তো আমরা কমন সেন্সই এটা আমাদের করে, কার্ডিয়াক মাসেল ফাইবার থাকবে। আচ্ছা, কার্ডিয়াক মাসেল ফাইবার দুই রকম, একটা হচ্ছে কন্ট্রাক্টাইল মায়োকার্ডিয়াম, একটা হচ্ছে স্পেশালাইজড মায়োকার্ডিয়াম। এই স্পেশাল মায়োকার্ডিয়ামের কাজ হচ্ছে ইম্পালস কন্ডাকশন, আর কন্ট্রাক্টাইল মায়োকার্ডিয়ামের কাজ হচ্ছে কন্ট্রাকশন করা। আচ্ছা, এই যে সাব এন্ডোকার্ডিয়াল লেয়ারে যে কিছু মাসেল ফাইবার আছে, এদের কাজ ইম্পালস কন্ডাকশন। তাহলে যদি প্রশ্ন করে যে ইম্পালস কন্ডাকশন করে এরকম মাসেল, কার্ডিয়াক মাসেল ফাইবারগুলো কোথায় কোথায় পাওয়া যায়, শুধু মায়োকার্ডিয়াম না বরং সাব এন্ডোকার্ডিয়াল লেয়ারেও পাওয়া যায়। তাহলে ইম্পালস কন্ডাক্টিং মাসেল ফাইবারগুলা সাব এন্ডোকার্ডিয়াল লেয়ারও পাওয়া যায়, এটা একটু খেয়াল রাখবো জাস্ট। আচ্ছা, এরপর যে লেয়ারটা, এই লেয়ারটা হচ্ছে এপিকার্ডিয়াম। আচ্ছা, এপিকার্ডিয়ামটা বেসিক্যালি আমরা যে পেরিকার্ডিয়াম পড়েছি, পেরিকার্ডিয়ামের তো দুইটা লেয়ার, একটা হচ্ছে ফাইব্রাস পেরিকার্ডিয়াম, একটা হচ্ছে সেরাস পেরিকার্ডিয়াম। সেরাসের আবার দুইটা লেয়ার, প্যারাটাল এবং ভিসেরাল। এই যে ভিসেরাল পেরিকার্ডিয়াম, এটাই বেসিক্যালি এপিকার্ডিয়াম। তো এটা কি? এটা হচ্ছে এপিকার্ডিয়াম, যে মানে পেরিকার্ডিয়াম অ্যাজ এ হোল, এটা তো হচ্ছে একটা মানে লাইনিং অফ সেরাস ক্যাভিটি বা লাইনিং অফ পেরিকার্ডিয়াল ক্যাভিটি। তো লাইনিং অফ যত সেরাস ক্যাভিটি আছে আমাদের বডিতে, প্যারাটাল পেরিকার্ডিয়াম, ভিসেরাল পেরিকার্ডিয়াম, মানে দে আর লাইন বাই মেসোথেলিয়াম, এবং মেসোথেলিয়াম কিন্তু একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। সো এপিকার্ডিয়াম ইজ অলসো লাইন বাই মেসোথেলিয়াম অথবা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। আর এখানে আরো থাকে লুজ কানেকটিভ টিস্যু। আচ্ছা, এগুলা ছাড়া হার্টে আর অল্প কিছু অন্য রকমের টিস্যু পাওয়া যায়, যেমন আরেকটা আছে যে ফাইব্রাস স্কেলেটন অফ দা। ফাইব্রাস স্কেলেটন হচ্ছে আমাদের যত ভালভ এবং কাস্পস আছে, আর কিছু মনে হয় কিছু আরো কিছু স্পেশালাইজড বান্ডাল আছে, ওগুলা হচ্ছে ফাইব্রাস স্কেলেটন অফ দা হার্ট। এটা নিয়ে আমি বেশি বলবো না, এটা তোমরা জানো। তো ফাইব্রাস স্কেলেটন অফ দা হার্টের মানে হার্টের গঠনটা হচ্ছে যে ইট ইজ মেড আপ অফ ডেন্স ইররেগুলার কানেকটিভ টিস্যু, অর্থাৎ এখানে টাইপ 1 কোলাজেন আছে, টাইপ 1 কোলাজেন ফাইবার আছে এবং ইররেগুলারলি অ্যারেঞ্জড, ওরা ইররেগুলারলি অ্যারেঞ্জড। আচ্ছা, তাহলে এই হচ্ছে হার্টের হিস্টোলজি। হার্টের হিস্টোলজি আর বেশি কিছু না। আচ্ছা, এখন আমরা হচ্ছে একটু ব্লাড ভেসেলের বেসিক স্ট্রাকচারটা আগে একটু জানবো। বেসিক স্ট্রাকচারটা আগে জানবো, তারপরে যে কত রকমের ব্লাড ভেসেলের নাম বললাম এগুলো সবগুলো সম্পর্কে একটু আলাদা করে জানবো। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে ব্লাড ভেসেল। আচ্ছা, তাহলে আমরা ব্লাড ভেসেল, এখন ভেসেল ওয়াল নিয়ে তাহলে আমরা জানছি। আচ্ছা, ভেসেল ওয়ালে ফার্স্টে দেখি কি কি টিস্যু পাওয়া যায়। ভেসেল ওয়ালে তোমার এপিথেলিয়াল টিস্যু পাওয়া যায়, মাসকুলার টিস্যু পাওয়া যায়, আর হচ্ছে তোমার কানেকটিভ টিস্যুও পাওয়া যায়, আর নার্ভাস টিস্যুও পাওয়া যায়। 4 রকম টিস্যু পাওয়া যায়। কিভাবে পাওয়া যায় দেখো। এপিথেলিয়াল টিস্যুটা হচ্ছে যে তোমার যেটা লাইনিং এপিথেলিয়াম অর্থাৎ এন্ডোথেলিয়াম, এটা একটা সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, সিম্পল স্কোয়ামাস। আচ্ছা, ব্লাড ভেসেলে স্মুথ মাসেল পাওয়া যায়, মাসেল। এবং স্মুথ মাসেলের কাজ কি? স্মুথ মাসেলের কাজ হচ্ছে ভেসো ডাইলেশন এবং ভেসো কনস্ট্রিকশন, এবং ভেসো কনস্ট্রিকশন। এটা কি করে? এটা করার মাধ্যমে সে হচ্ছে তোমার পুরো বডির ব্লাড প্রেশারটাকে রেগুলেট করে, এবং কোন একটা স্পেসিফিক অর্গানে কতটুকু ব্লাড ফ্লো হবে সে ব্লাড ফ্লোটাও কন্ট্রোল করে এই ভেসো কনস্ট্রিকশন আর ভেসো ডাইলেশনের মাধ্যমে। আমরা পরে দেখবো আরো। আচ্ছা, কানেকটিভ টিস্যু কোথায় কোথায় থাকে? কানেকটিভ টিস্যু তোমার ফাইবারও থাকে, গ্রাউন্ড সাবস্টেন্সও থাকে, সেলও থাকে। তবে আমরা ফাইবারটা নিয়ে জানি, কোলাজেন ফাইবার থাকে আর থাকে ইলাস্টিক ফাইবার। আচ্ছা, কোলাজেন ফাইবার থাকে সাবথেলিয়াল লেয়ারে, তারপরে হচ্ছে এমং স্মুথ মাসেল, আর বাইরে যে সবার বাইরে যে টিউনিকা এক্সটার্ন আছে, আমরা টিউনিকা গুলোর নাম এখনো পড়ি নাই, পড়বো, ওখানে থাকে। আচ্ছা, আর ইলাস্টিক ফাইবার কোথায় থাকে? ইলাস্টিক ফাইবার ইউজুয়ালি থাকে ইন আর্টারিজ,
থাকে লার্জ আর্টারিজ ইউজুয়ালি, এটার কাজটা হচ্ছে, দেখো একটা জিনিস, সাপোজ মানে লার্জ আর্টারি বলতে তোমার যেগুলো হার্টের ইমিডিয়েট ব্রাঞ্চ অথবা ওই ইমিডিয়েট ব্রাঞ্চ গুলার ফার্স্ট বা সেকেন্ড ব্রাঞ্চ, ওগুলো হচ্ছে লার্জ আর্টারি। এগুলাতে ইলাস্টিক ফাইবার থাকার জন্য সুবিধা যেটা হয় যে এগুলোর ভিতর দিয়ে যখন হার্ট থেকে প্রচুর পরিমাণে ব্লাড হঠাৎ করে চলে আসে, তখন তারা একটু এক্সপ্যান্ড করতে পারে। বাট ইলাস্টিক ফাইবার থাকার জন্য তারা কিন্তু আবার রিকয়েলও করতে পারে। তারা যখন রিকয়েল করে তখন তারা যে চাপ দেয়, সেই চাপটার জন্য ব্লাডটা কিন্তু ফরওয়ার্ড মুভমেন্ট করে। সাপোজ দিস ইজ হার্ট এন্ড দিস ইজ এ ব্লাড ভেসেল। হার্ট যখন কন্ট্রাক্ট করে ব্লাডটা পাঠালো, তখন ব্লাড ভেসেলটা টেম্পোরারিলি একটু ফুলে ওঠে, ওকে, একটু মানে ফুলে ওঠে ডিউ টু প্রেজেন্স অফ ইলাস্টিক আর্টারি। আবার ডিউ টু প্রেজেন্স অফ ইলাস্টিক আর্টারি ইট অলসো গোজ ব্যাক ইনটু ইটস প্রিভিয়াস শেপ। তখন এর ভিতরে যে ব্লাডটা, এই ব্লাডটাকে সে চাপ দিয়ে সামনের দিকে পাঠিয়ে দিতে সাহায্য করে। সামনেই কিন্তু যাবে, পিছনে কিন্তু হার্টে ফেরত যাবে না, কারণ হার্টের এদিকে ভালভ আছে। তাহলে ইলাস্টিক ফাইবারের কাজ হচ্ছে টু মেইনটেইন ডিরেকশন অফ ব্লাড ফ্লো, মানে মেইনটেইনস ফরওয়ার্ড মুভমেন্ট অফ ব্লাড by elastic recoil, maintains forward movement of blood by elastic recoil vessels. এবং এটা শুধুমাত্র লার্জ আর্টারি গুলোতে পাওয়া যায়, এবং লার্জ আর্টারি গুলো আরেকটা নাম কিন্তু ইলাস্টিক আর্টারি। এটা কিন্তু আমরা দেখেছি মাত্র, এই যে যে বললাম তখন যে হচ্ছে লার্জ আর্টারি। আমি কিন্তু লার্জ আর্টারি বলিনি, আমি কি বলেছিলাম, আমি ইলাস্টিক আর্টারি, মাসকুলার আর্টারি, স্মল আর্টারি। তো ইলাস্টিক আর্টারি আরেকটা নাম হচ্ছে লার্জ আর্টারি, মাসকুলারটা এক নাম হচ্ছে মিডিয়াম সাইজড আর্টারি, বুঝছো? তো এটা একটু খেয়াল রেখো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ভেসেল ওয়ালে কি কি টিস্যু পাওয়া যায় সেটা দেখছিলাম। আচ্ছা, আর নার্ভাস টিস্যু কি? নার্ভাস টিস্যু পাওয়া যায় তোমার টিউনিকা এক্সটার্নাতে। টিউনিকা এক্সটার্নাতে এখানে তোমার কেমন নার্ভ থাকে? এখানে থাকে অটোনমিক নার্ভ থাকে এখানে, অর্থাৎ ইউজুয়ালি সিম্প্যাথেটিক নার্ভ থাকে। সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভ থাকে। ওদের কাজ হচ্ছে আলটিমেটলি টু কন্ট্রোল দা ভেসোডাইলেশন এন্ড ভেসোকনস্ট্রিকশন, এটাই ওদের কাজ মেইনলি। এবং আমরা জানি যে সিম্প্যাথেটিক ইউজুয়ালি ভেসোকনস্ট্রিকশন করে, ভেসোকনস্ট্রিকশন করার মাধ্যমে ব্লাড প্রেশারটা ইনক্রিজ করতে চেষ্টা করে। আচ্ছা, এখন তাহলে আমরা একটু এন্ডোথেলিয়াম নিয়ে অল্প দু একটা কথা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট এখানে। এটা অলরেডি তোমরা ফিজিওলজিতে জেনেছো যে এন্ডোথেলিয়ামের ফাংশন কি কি। এন্ডোথেলিয়াম ফাংশন, মেইন ফাংশন যেটা আমাদের মাথায় আসে, যে এন্ডোথেলিয়ামের মধ্য দিয়ে থ্রু এন্ডোথেলিয়াম সাবস্টেন্সেস পাস ফ্রম এন্ড টু ইনসাইড এন্ড আউটসাইড অফ দ্য ব্লাড ভেসেল। তাহলে ফার্স্ট ফাংশন হচ্ছে এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেস, এক্সচেঞ্জ অফ সাবস্টেন্সেস। এছাড়া এন্ডোথেলিয়ামের এই যে সারফেসটা, এই সারফেসটাতে এমন কিছু সাবস্টেন্স থাকে যেগুলা কখনোই ব্লাড ভেসেলের মধ্যে ব্লাডকে ক্লট হইতে দেয় না। তাহলে ব্লাড ভেসেলের ভিতরে ব্লাড ক্লট হয়ে যাওয়াকে বলে থ্রম্বোসিস। আর এই যে এই যে এন্ডোথেলিয়ামের কারণে যে থ্রম্বোসিস হয় না, এটাকে বলে অ্যান্টি থ্রম্বোটিক প্রপার্টি। তাহলে অ্যান্টি থ্রম্বোটিক কিছু প্রপার্টি আছে। কি প্রপার্টি আছে? এন্ডোথেলিয়ামের গায়ে সবসময় হেপারিন নামের একটা কণা লেগে থাকে, এবং এন্ডোথেলিয়ামের যে সেলগুলো, সেই সেলগুলো থেকে টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর নামে একটা প্রোটিন বের হয়। এরা প্রিভেন্টস ক্লট ফর্মেশন ইন নর্মাল ব্লাড ভেসেল, প্রিভেন্টস ক্লট ফর্মেশন। এবং তোমরা আরেকটা জিনিস জানো যে এন্ডোথেলিয়ামটা সরায় ফেলে যে সাব এন্ডোথেলিয়াল টিস্যু থাকে, ওখানে কি থাকে? ইমিউনোলিবান ফ্যাক্টরের সাথে কিন্তু প্লেটলেটটা মানে ইনিশিয়ালি লাগে। সো এন্ডোথেলিয়াম কিন্তু অলসো সিকোয়েস্টার্স ভন উইলিবান ফ্যাক্টর, এভাবেও কিন্তু সে প্লেটলেটের অ্যাডহেশনকে প্রিভেন্ট করে। সিকোয়েস্টার্স ভন উইলিবান ফ্যাক্টর প্রিভেন্টস প্লেটলেট অ্যাডহেশন, প্রিভেন্টস প্লেটলেট অ্যাডহেশন। আচ্ছা, এছাড়া মানে ইনফ্লামেশনের সময় তোমরা এখনো পড়োনি আমি জানি, 4th ইয়ারে এটা পড়তে হয়।
ইনফ্ল্যামেশনের সময়, ইনফ্ল্যামেশন মানে কোন একটা জায়গায় যদি ইনফেকশনের মতো হয়, ওই জায়গাটা যখন গরম হয়ে যায়, লাল হয়ে যায়, ফুলে যায়, ওইটাই ইনফ্ল্যামেশন। তো ইনফ্ল্যামেশনের সময় ব্লাড ভেসেল গুলার পারমেবিলিটি বেড়ে যায়। কিভাবে বাড়ে? এন্ডোথেলিয়াম গুলার মধ্যে গ্যাপ বেড়ে যায়। ইনক্রিজ পারমিয়াবিলিটি বাই ইনক্রিজিং ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ। ধরো এই দুইটা এন্ডোথেলিয়াল সেল এমন ছিল, তারা এখন আরেকটু দূরে দূরে সরে গেল, তখন এখান দিয়ে তো প্লাজমা, তারপরে হচ্ছে ডাব্লিউবিসি, এগুলো বের হয়ে যাবে। তো আবার এখান থেকে যদি ডাব্লিউবিসি বের হয়ে, কি বলে, এখান থেকে ডাব্লিউবিসি বের হওয়াকে বলে ডায়াপেডেসিস। তাহলে ইনফ্লামেশন এন্ডোথেলিয়ামের রোল কি? বাই ইনক্রিজিং ইন্টার এন্ডোথেলিয়াল গ্যাপ দে ইনক্রিজ দ্য পারমেবিলিটি অফ দ্য ব্লাড ভেসেল। এছাড়া এন্ডোথেলিয়ামের আরেকটা কাজ হচ্ছে, এখানে সেলগুলো থেকে, এন্ডোথেলিয়াম থেকে প্রয়োজনীয় অনেক গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, প্রয়োজনীয় অনেক গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়, এবং এই গ্রোথ ফ্যাক্টর গুলো ওই জায়গাতে নতুন নতুন ব্লাড ভেসেল তৈরিতে, কোনো কোনো টিস্যু ইনজুরি থাকলে সেটা রিপেয়ারে সাহায্য করে। আপাতত জাস্ট গ্রোথ ফ্যাক্টর যে রিলিজ করে, এই জিনিসটা তোমরা জেনে রাখো। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা একটু ব্লাড ভেসেলের লেয়ার গুলো একটু তাহলে দেখি। কমনলি আমরা আলাদা করে কোন ব্লাড ভেসেলে কেমন থাকে সেটা দেখবো একটু পরে। ফার্স্ট হচ্ছে টিউনিকা ইন্টিমা। আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা, টিউনিকা ইন্টিমাতে কি পাওয়া যায়? সবার ভিতরে পাওয়া যায় এন্ডোথেলিয়াম, অর্থাৎ সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এন্ডোথেলিয়ামের ঠিক নিচেই থাকে লুজ কানেকটিভ টিস্যু। আচ্ছা, এছাড়া এন্ডোথেলিয়ামে স্মুথ মাসেল ফাইবার থাকতে পারে, স্মুথ মাসেল ফাইবার থাকতে পারে কিছু। আর আর্টারিতে একটা স্পেশাল জিনিস পাওয়া যায়, ওটাকে বলা হয় ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা হচ্ছে বাউন্ডারি বিটুইন টিউনিকা ইন্টিমা এন্ড টিউনিকা মিডিয়া। অর্থাৎ তোমার আর্টারিতে, সাপোজ তুমি এই যে ধরো এন্ডোথেলিয়ামটা সাপোজ আঁকলা, তারপর সাব এন্ডোথেলিয়াল কিছু লুজ কানেকটিভ টিস্যু দিলা, কয়েকটা স্মুথ মাসেল ফাইবার হয়তো তুমি এরকম করে দিবা, তারপরে একটা ইলাস্টিক ফাইবারের একটা লেয়ার রাখবা। এরপরে কি কিন্তু হচ্ছে তোমার স্মুথ মাসেল, মানে মানে টিউনিকা মিডিয়া শুরু হবে। তো এই যে লেয়ারটা, দ্য লেয়ার দ্যাট ডিমার্কেটস বিটুইন টিউনিকা ইন্টিমা এন্ড টিউনিকা মিডিয়া and it is by numerous elastic fibers, it is called internal lamina. এটা শুধুমাত্র আর্টারিতে দেখা যায়। আচ্ছা, আর আছে ভেইনে একটা স্পেশাল জিনিস আছে, ভেইনগুলোতে ভালভ দেখা যায়। ভালভ, ভালভ কিছুই না, ভালভ হচ্ছে যে এন্ডোথেলিয়ামের একটা প্রোট্রুশন আর কি। এন্ডোথেলিয়ামের একটা প্রোট্রুশন। সাপোজ এই জায়গাতে ধরো এন্ডোথেলিয়ামটা এমন করে আছে, হঠাৎ করে কোন একটা জায়গায় করে একটু এন্ডোথেলিয়ামটা গ্রো করলো একটু লুমেনের দিকে, এটাই একটা ভালভ। তো ভেইনে ভালভ থাকে। ভালভের কাজ হচ্ছে যে ইট এনশিওরস ইউনিডিরেকশনাল ফ্লো এগেইনস্ট গ্র্যাভিটি। এনশিওরস ইউনিডিরেকশনাল ফ্লো এগেইনস্ট গ্র্যাভিটি, অর্থাৎ গ্র্যাভিটি অর্থাৎ আমরা সাপোজ আমরা যে দাঁড়ায় আছি, বাট আমাদের পায়ের যে ভেনগুলো, সেই ভেনগুলো কিন্তু স্ট্রেট হার্টের দিকে ব্লাড নিয়ে যাচ্ছে। সো যদি ওদের মধ্যে ভালভ না থাকে, তাহলে কিন্তু ব্লাডটা গ্র্যাভিটির এগেইনস্টে উঠতে 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 একসময় আবার পায়ে রয়ে যাবে। তো এখানে ভালভ থাকার উদ্দেশ্য হচ্ছে যে একটা নির্দিষ্ট হাইট উঠলেই সেটা ভালভের, মানে মানে একটা ভালভ ক্রস করলে ওই ভালভটা দিয়ে সে নিচে নামতে পারে না, এভাবে স্টেপে 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 ব্লাডটা উপরে ওঠে। সাপোজ এই হচ্ছে অনেক লার্জ একটা ভেইন, মানে এখানে স্টেপে স্টেপে অনেকগুলা তোমার এরকম করে ভালভ আছে, হ্যাঁ। তো একটা লেয়ার মানে উঠলে সেই ব্লাডটা নিচে আসতে পারে না, কারণ নিচে আসতে গেলে ওই ভালভটা আটকায় যাবে। তাহলে ইট এনশিওরস ফ্লো এগেইনস্ট গ্র্যাভিটি। তাহলে টিউনিক ইন্টিমাতে আমরা এই কয়েকটা স্পেশাল জিনিস পাবো। আচ্ছা, আর কোনটাতে কি পাবো এটা আমরা একটু পরে দেখবো। এর মধ্যে স্পেশাল কি পাইলাম, যে আর্টারিতে হচ্ছে তোমার ইন্টারইলাস্টিক ল্যামিনা পাওয়া যাবে, আর ভেইনে হচ্ছে ভালভ পাওয়া যাবে। আর বাকি যেগুলো বললাম, এন্ডোথেলিয়াম, লুজ কানেকটিভ টিস্যু, এগুলো মোটামুটি সব জায়গাতেই পাওয়া যায়। তবে তবে তোমার যেই যে দুইটা স্ট্রাকচার আছে, সেখানে শুধুই এন্ডোথেলিয়াম
মানে পাওয়া যায়। একটা হচ্ছে ক্যাপিলারি, ক্যাপিলারিতে শুধু এন্ডোথেলিয়াম পাওয়া যাবে, ইন্টিমাতে আর কিছুই পাওয়া যাবে না। আর হচ্ছে পোস্ট ক্যাপিলারি যে ভেনিউল, সেখানেও শুধু এন্ডোথেলিয়াম পাওয়া যাবে, এখানে আর অন্য কোনো কিছুই পাওয়া যাবে না এই জায়গাগুলোতে। তাহলে আমরা টিউনিকা ইন্টিমা সম্পর্কে জানলাম। এখন আসে টিউনিকা মিডিয়া। আচ্ছা, টিউনিকা মিডিয়া স্ট্রাকচারটা একটু দেখো কেমন হয়। সাপোজ আমি টিউনিকা ইন্টিমাটা এঁকে ফেললাম আর কি। টিউনিকা মিডিয়া অনেকগুলা লেয়ার অফ স্মুথ মাসেল পাওয়া যাবে, মানে স্মুথ মাসেল গুলো এরকম লেয়ারে লেয়ারে থাকবে, সবগুলাতে কিন্তু নিউক্লিয়াস দেওয়া লাগবে, লেয়ারে লেয়ারে থাকবে এরকম। আবার অল্টারনেটিং লেয়ার অফ ইলাস্টিক ফাইবার থাকবে, তাহলে একটা লেয়ার ইলাস্টিক ফাইবার, একটা লেয়ার স্মুথ মাসেল ফাইবার, এরকম করে করে চলবে। তাহলে টিউনিকায় মেয়েটাতে কি পাওয়া যাবে? এখানে পাওয়া যাবে অল্টারনেটিং লেয়ার্স অফ স্মুথ মাসেল ফাইবার এন্ড ইলাস্টিক ফাইবার, alternating layers of smooth muscle fiber and elastic fiber. আচ্ছা, আর এখানেও টিউনিকা মিডিয়াতেও, টিউনিকা মিডিয়ার পরে কে টিউনিকা এক্সটার্নাল না, তো টিউনিকা মিডিয়া আর এক্সটার্নাল মধ্যেও একটা লেয়ার অফ ইলাস্টিক ফাইবার থাকবে একদম লাস্টে, নাম এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা। তাহলে আমরা ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা পড়েছিলাম। আচ্ছা, তাহলে আবার বলি, ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা পাওয়া যাবে বিটুইন টিউনিকা ইন্টিমা এন্ড টিউনিকা মিডিয়া, কোথায়? ইন আর্টারিজ। আবার এক্সটার্নাল ইলাস্টিক ল্যামিনা কোথায় পাওয়া যাবে? বিটুইন টিউনিকা মিডিয়া এন্ড টিউনিকা এক্সটার্না, এটাও পাওয়া যাবে ইউজুয়ালি আর্টারিতেই। আচ্ছা, আর আরেকটা স্পেশালাইজড একটা স্ট্রাকচার থাকবে, স্পেশাল স্ট্রাকচারের নাম হচ্ছে পেরিসাইট। পেরিসাইট কি, এটা আমি যখন পড়াবো তখন পড়বো। পেরিসাইট পাওয়া যায় কোথায়? পেরিসাইট পাওয়া যায়, আচ্ছা দেখো এখানে কি বলেছি, অল্টারনেট লেয়ার অফ স্মুথ মাসেল এন্ড ইলাস্টিক ফাইবার থাকবে, এরকম একটার পর একটা চলতে থাকবে চলতে থাকবে। এখানে কিন্তু আমি জাস্ট দুই মানে এক জোড়া করে দেখিয়েছি, এখানে অনেকগুলা 30-40টার মতো অল্টারনেট লেয়ার থাকতে পারে। কিন্তু কোথায় নাই? স্মুথ মাসেল এবং ইলাস্টিক ফাইবার নাই কোথায়? এটা নাই হচ্ছে ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউলে। ওই ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউলে টিউনিকা মিডিয়াতে পেরিসাইট নামের একটা জিনিস থাকবে, ক্যাপিলারি এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউল। পেরিসাইট যে জিনিসটা কি, এটা আমি ডিউলি একটু পরে বলবো। আপাতত তাহলে টিউনিকা মিডিয়াতে আমরা এই জিনিসগুলো পাবো। আচ্ছা, এরপর হচ্ছে টিউনিকা এক্সটার্না অথবা টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, দুই নামেই ডাকা হয় এটাকে, টিউনিকা এক্সটার্না অথবা অ্যাডভেন্টিসিয়া। আচ্ছা, আমরা একটু আগে এপিকার্ডিয়ামে কি পড়েছিলাম? ওটা একটা মানে এপিকার্ডিয়ামে হচ্ছে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকার কথা কি? না আচ্ছা থাক থাক বাদ দাও। আচ্ছা, টিউনিকা এক্সটার্নাতে বা অ্যাডভেন্টিসিয়াতে টাইপ 1 কোলাজেন ফাইবার থাকবে, এছাড়া ইলাস্টিক ফাইবার থাকবে। আচ্ছা হ্যাঁ, টাইপ 1 কোলাজেন ফাইবার থাকবে, আর থাকবে ইলাস্টিক ফাইবার। তারপরে হচ্ছে লার্জ ভেইন গুলাতে, লার্জ ভেইন এবং মিডিয়াম সাইজড ভেইনে টু সাম এক্সটেন্ট এখানে স্মুথ মাসেল ফাইবার পাওয়া যাবে। আচ্ছা, একটা জিনিস একটু দেখো, আমি স্মুথ মাসেল ফাইবার থাকার কথা কোথায় কোথায় বলেছি?
টিউনিকা ইন্টিমাতেও কিন্তু বলেছি, টিউনিকা মিডিয়াতে তো বলেছি। ওইখানে স্মুথ মাসেলগুলো কিভাবে আমি দেখিয়েছি, এভাবে দেখিয়েছি, অর্থাৎ সার্কুলার অ্যারেঞ্জমেন্ট। তো এই যে লার্জ ভেইন আর মিডিয়াম ভেইন, এখানে যে স্মুথ মাসেল ফাইবার, এরা সার্কুলারলি থাকবে না, এরা থাকবে লংগিটিউডিনালি। তোমরা নিশ্চয়ই জিআইটির ছবি ড্র করেছো, সেখানে সার্কুলার আর লংগিটিউডিনালের পার্থক্য জানো। লংগিটিউডিনাল গুলো আঁকতে হয় এভাবে, এভাবে গোল গোল করে আঁকতে হয় ইন এ বান্ডেল, গোল 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 করে আঁকতে হয় ইন এ বান্ডেল। আচ্ছা, মাঝে নিউক্লিয়াসটা দিতে ভুলবা না। তাহলে এগুলো কিন্তু স্মুথ মাসেল, আবার এগুলো কিন্তু স্মুথ মাসেল, বাট এগুলো হচ্ছে সার্কুলারলি অ্যারেঞ্জড, এই জন্য ক্রস সেকশন এরকম মালার মতো দেখায়, আর হচ্ছে লংগিটিউডিনালি অ্যারেঞ্জ, এই জন্য ক্রস সেকশন গুলো এরকম দেখায়। আচ্ছা, তাহলে এখানে কি পাওয়া যাবে? লংগিটিউডিনালি অ্যারেঞ্জড স্মুথ মাসেল ফাইবার কোথায়? লার্জ ভেন এবং মিডিয়াম ভেনের টিউনিক এক্সটার্নাল অথবা টিউনিক অ্যাডভেন্টিশিয়াতে। আর টিউনিকা এক্সটার্নাল এবং অ্যাডভেন্টিশিয়াতে আরেকটা জিনিস কি আছে দেখো, এখানে একটা ব্লাড ভেসেলের তোমরা যদি থিকনেস চিন্তা করো, ধরো এরকম থিক, ওকে? তো টিউনিকা মিডিয়া এবং সরি টিউনিকা ইন্টিমাটা ব্লাড পায় তোমার অলমোস্ট ফ্রম দা ব্লাড ইন দা লুমেন। লুমেনে যে ব্লাড, সেখান থেকে টিউনিকা ইন্টিমাটা তার নিউট্রিশন পায়। কিন্তু টিউনিকা এক্সটার্না এবং টিউনিকা মিডিয়ার কিন্তু নিউট্রিশন পাওয়াটা এত সহজ না লুমেনের ব্লাড থেকে, কারণ লুমেনটা তো অনেক ভিতরে আর ব্লাডের ইয়ে যথেষ্ট ঠিক। এজন্য অ্যাডভেন্টিশিয়াতে কি থাকে? একরকম স্পেশালাইজড ব্লাড ভেসেল থাকে। এখান থেকে লুমেন থেকে ব্লাড ভেসেল অ্যাড করে সাপ্লাই দেয় হচ্ছে অ্যাডভেন্টিশিয়াতে, এই জায়গায়। দেন এই ব্লাডটা হচ্ছে টিউনিকা মিডিয়া এবং টিউনিকা এক্সটার্নালতে সাপ্লাই পায়। তাহলে আমি বলছি টিউনিকা ইন্টিমা সাপ্লাই পায় কোত্থেকে? ফ্রম দ্য লুমিনাল ব্লাড। আর টিউনিকা মিডিয়া এবং টিউনিকা এক্সটার্না অনেক ডিপে থাকায়, টিউনিকা মানে অনেক ডিপে থাকায় তারা লুমিনাল ব্লাড থেকে নিউট্রিশন পায় না। তাদের জন্য স্পেশালাইজড ব্লাড ভেসেল থাকে, সে ভেসেলের নাম হচ্ছে ভাসা ভেসোরাম। এই ভাসা ভেসোরামটা হচ্ছে এটা, এবং ভাসা ভেসোরামটা ওপেন করে কোথায়? এটা ওপেন করে টিউনিকা অ্যাডভেন্টিশিয়া। তাহলে ভাসা হচ্ছে ব্লাড ভেসেল অফ দা ব্লাড ভেসেল ইটসেলফ, ভাসা ভেসোরাম। আর এখানে আছে নার্ভ আছে, কি নার্ভ আছে? অটোনমিক নার্ভ, অর্থাৎ সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক। এর মধ্যে সিম্প্যাথেটিক কাজটা ইম্পর্টেন্ট, ইট কজেস কনস্ট্রিকশন, এবং ভেসোকনস্ট্রিকশনের মাধ্যমে এটা হচ্ছে ব্লাড প্রেশার রেগুলেট করে। আচ্ছা, তাহলে এই হচ্ছে যে জেনারেল স্ট্রাকচার। এখন আমরা তাহলে স্পেশাল একটা একটা করে স্ট্রাকচারে তাহলে চলে যাই, অল্প অল্প করে একটা দুইটা করে একটু কথা বলবো। ভাইয়া, হ্যাঁ জি আপু বলো। ভাইয়া সিম্প্যাথেটিক কি ভেসো ডাইলেশন করবে না আমাদের বডিতে? লাংসে তো ভেসো কনস্ট্রিকশন করবে। সিম্প্যাথেটিক বডিতে ভেসো কনস্ট্রিকশন করে আর লাংসে ডাইলেশন করে, মানে আমি যেটা জানি আর কি। এখন লাংসে সে হচ্ছে ব্রঙ্কো কনস্ট্রিকশন, সরি লাংসেও সে ভেসো ডাইলেশন করে না, সে হচ্ছে লাংসে ব্রঙ্কো ডাইলেশন করে, বাট বডির সব ভেসেলে সে ভেসো কনস্ট্রিকশন করে। আর হচ্ছে হ্যাঁ আরেকটা কথা বলি, এখানে একটা কথা আসে, সিম্প্যাথেটিক আলফা 1 এবং বিটা 2 দুই রকম মানে সিম্প্যাথেটিক। আচ্ছা, তোমরা তো এখন এন্ডোক্রাইন পড়ছো, তাহলে আমি একটু একটু বলি। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হলো বেসিক্যালি এর কাজটা অনেকটা এন্ডোক্রাইন ফ্যাশনে হয়। কিভাবে হয়? সিম্প্যাথেটিক নার্ভের এন্ড থেকে একটা হরমোন বের হয়, এই হরমোনের নাম, দুইটা হরমোন বের হয়, নর এপিনেফ্রিন আর এপিনেফ্রিন। এরা তোমার মানে এদের রিসেপ্টরের নাম হচ্ছে আলফা এবং বিটা রিসেপ্টর, আলফা 1 আলফা 2 বিটা 1 বিটা 2। তো ব্লাড ভেসেলে এই দুই রকমের রিসেপ্টর থাকে। তো আলফা 1 রিসেপ্টরে যদি নরএপিনেফ্রিন অথবা এপিনেফ্রিন যে লাগে, ইট উইল কজ ভেসোকনস্ট্রিকশন। আর বিটা 2 রিসেপ্টরে যদি এই দুইটা যে লাগে, ইট উইল কজ ভেসোডাইলেশন।
তাহলে একটা ব্লাড ভেসেলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলে সেটা কি ভেসোকনস্ট্রিকশন হবে না ভেসোডাইলেশন হবে, দ্যাট উইল ডিপেন্ড অন দ্য রেশিও। সব ব্লাড ভেসেলে আলফা 1 এবং বিটা 2 দুইটাই থাকে, তবে যেখানে আলফা 1 মোর দেন বিটা 2 সেখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনের ফল হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। আর যেখানে যেই ব্লাড ভেসেলে আলফা 1 ইজ লেস দেন বিটা 2 সেখানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অ্যাক্টিভেশনের ফল হচ্ছে ভেসোডাইলেশন। এখন আমরা দেখি যে কখন কোন ব্লাড ভেসেলে কেমন থাকে। আমাদের বডির কিছু ভাইটাল অর্গান আছে, যেমন ব্রেইন, কিডনি এবং হ্যাঁ ব্রেইন কিডনি এগুলাতে। এবং আমরা ধরো মানে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট কখন হয়, যখন আমরা অনেক প্যারায় থাকি। ফাইট অর ফ্লাইট রেসপন্সের নাম তোমরা শুনেছো নিশ্চয়ই, যে এভলিউশনালি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ডেভেলপ করেছে আমাদেরকে ইমার্জেন্সি সিচুয়েশনে সাপোর্ট করার জন্য। তো ইমার্জেন্সি সিচুয়েশন আমাদেরকে ভাবতে হয় দ্রুত, আমাদের ব্লাড আমাদের ব্লাডের পরিশোধন হতে হয় দ্রুত, এবং আমাদের হয়তো অনেক সময় দৌড়ে পালাতে হয়। এজন্য স্কেলেটাল মাসেল, ব্রেইন এবং কিডনি এইসব জায়গায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হলে ওইসব জায়গায় ভেসোডাইলেশন হয়, ওইসব জায়গায় ব্লাড ফ্লো ইনক্রিজ করে। কারণ ওইসব জায়গায় ব্লাড ফ্লো ইনক্রিজ করলে আমার তৎক্ষণাৎ হেল্প হবে, আমি দৌড়ায় পালাতে পারবো, আমার ব্রেইন ভালো কাজ করবে, আমার কিডনি ভালো কাজ করবে। আর কিছু আছে নন ভাইটাল অর্গান, যেমন আমার স্কিন, আমাদের জিআই, ভিসেরা ইত্যাদি। আমাদের যখন ইমার্জেন্সি সিচুয়েশন দৌড়ে পালাতে হবে তখন এইসব জায়গায় ব্লাড ফ্লো অপচয় করার কোনো দরকার নেই, তখন এই জায়গার ব্লাডটাকে এই জায়গায় পাঠালে ভালো। এই জন্য এইসব জায়গায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনের ফল হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। ওকে, এইসব জায়গায় সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশনের কাজ হচ্ছে ভেসোকনস্ট্রিকশন। আর হচ্ছে হ্যাঁ তুমি যেটা বলেছো যে লাংসেও ভেসোডাইলেশন হবে ফর কুইক গ্যাসিয়াস এক্সচেঞ্জ, ঠিক আছে। তো আসলে আমি একচেটিয়া ভাবে বলা উচিত ছিল না যে ভেসোকনস্ট্রিকশন, এটা দুইটাই করে, ইট ডিপেন্ডস অন হোয়াট টাইপ অফ রিসেপ্টর ইজ ইন দেয়ার। তবে তোমরা খালি এটাই মনে রাখো যে ভাইটাল অর্গান ডিউরিং সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন ভেসোডাইলেশন হয়, আর যেগুলো নন ভাইটাল অর্গান সেখানে ভেসোকনস্ট্রিকশন হয়। ইমার্জেন্সির সময় স্কিনে ব্লাড ফ্লো কমে যায়, স্কিন ঠান্ডা হয়ে যায়, আমাদের শরীরে ঠান্ডা ঠান্ডা লাগে তখন। তারপর আমাদের জিআইটির মুভমেন্ট কমে যায়, ঠিক আছে। যাই হোক, আশা করি এটা আসলে একটু বাইরের কথা হয়ে গেছে, এটা ফিজিওলজির কথা, মানে ফিজিওলজি না ঠিক, এটা ফার্মাকোলজির কথা হয়ে গেছে। তবে আমার কাছে মনে হয় যে তোমরা এটা জানো অনেকে অলরেডি, কারণ অনেক জায়গায় অনেক হয়তো নিউরো অ্যানাটমি অলরেডি পড়ে ফেলেছো। আচ্ছা যাই হোক, আচ্ছা ওকে, তাহলে আমরা এখন একটু আলাদা আলাদা করে যেগুলো আমাদের জানা ইম্পর্টেন্ট সেগুলা একটু জানি। আচ্ছা এখানে আমি তোমাদেরকে একটু বলি, তোমরা পারলে জাঙ্ক করে নিয়েও বসতে পারো, কারণ এটা বেসিক্যালি আমি জাঙ্ক করে চারটে একটু সামারাইজ করব। এটা হচ্ছে জাঙ্ক করে 224 নাম্বার পেজ আর কি, 15th এডিশনের 224 নাম্বার পেজ। তোমরা যদি চাও তোমরা ওইটা নিয়ে বসতে পারো। তো আচ্ছা ফার্স্ট হচ্ছে আমি বলবো ইলাস্টিক আর্টারি নিয়ে। ইলাস্টিক আর্টারি, এটা আরেকটা নাম হচ্ছে লার্জ আর্টারি, এটার নাম হচ্ছে লার্জ আর্টারি। আচ্ছা আমি টিউনিকা, মিডিয়া, ইন্টিমা, এক্সটার্নাল নিয়ে যা বললাম ও মানে ওগুলা থাকবে, তার সাথে স্পেশাল কিছু কথা আমি এখন বলবো। যেমন এখানে টিউনিকা ইন্টিমাতে, অ্যাজ ইউজুয়াল এন্ডোথেলিয়াম, কানেকটিভ টিস্যু থাকবে এবং কিছু স্মুথ মাসেল থাকবে, আর থাকবে ইন্টারনাল। আচ্ছা এখানে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনাটা না বল, হ্যাঁ মানে এখানে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনাটা বলতে পারো, হ্যাঁ বললে সমস্যা নেই, হ্যাঁ থাকে, কারণ এটা আর্টারি, যে কোনো আর্টারিতে থাকে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনা। আচ্ছা তারপর হচ্ছে টিউনিকা মিডিয়া। আচ্ছা এখানে টিউনিকা যে মানে এইখানে যে টিউনিকা মিডিয়াটা, এখানে হচ্ছে তোমার
আচ্ছা, টিউনিকা মিডিয়াতে আমি কি বলেছিলাম, অল্টারনেটিং লেয়ার অফ ইলাস্টিক ফাইবার উইথ স্মুথ মাসেল ফাইবার। এখানে তাই, এবং এখানে অনেকগুলা, এখানে ইলাস্টিক ফাইবারের সংখ্যা অনেক বেশি। স্মুথ মাসেলের তুলনায় ইলাস্টিক ফাইবারের লেয়ারের সংখ্যা অনেক বেশি। মানে স্মুথ মাসেল লেয়ার ধরো সাপোজ কথার কথা যদি থাকে 10টা, ইলাস্টিক ফাইবার লেয়ার থাকবে 20টা, এরকম আর কি অনেকটা। আচ্ছা, আর এখানে ইলাস্টিক ফাইবার থাকার কারণে এই আর্টারি ইলাস্টিক রিকয়েল করতে সুবিধা হয় বেশি। আচ্ছা, আর আসি টিউনিকা ইন্টিমা। আচ্ছা, একটা জিনিস একটু বলে রাখি, যে কোনো আর্টারিতে টিউনিকা মিডিয়া ইজ থিকার দেন টিউনিকা adventitious externa, আর ভেনে উল্টা, ভেনে টিউনিকা এক্সটার্না ইজ থিকার দেন টিউনিকা মিডিয়া। অর্থাৎ আর্টারিতে টিউনিকা মিডিয়া হচ্ছে থিকেস্ট, যে কোনো আর্টারিতে, আর ভেইনে টিউনিকা এক্সটার্না হচ্ছে থিকেস্ট কোনো ভেইনে। ওকে, এখানে টিউনিকা এক্সটার্নাতে হচ্ছে তোমার থাকে, সবই থাকে, ভাসা ভেসোরামটা একটু খেয়াল করবা, মানে এটা থাকে। আচ্ছা, ভাসা ভেসোরাম নিয়ে যে কথাটা না বললেই নয়, ভাসা ভেসোরাম ইউজুয়ালি লার্জ ভেসেলে থাকে, লার্জ ভেসেলে, কারণ লার্জ ভেসেল গুলা হয় বেশি থিক, এবং থিক ভেসেল সাপোর্ট করার জন্য ভাসা ভেসোরাম থাকা জরুরি। আবার লার্জ ভেসেল মানে কি, লার্জ আর্টারি, লার্জ ভেইন, ইভেন কি মিডিয়াম সাইজ আর্টারি, মিডিয়াম সাইজ ভেইন। আর ভেইনে থাকে বেশি মোর দেন আর্টারি, কারণ আর্টারির যে লুমেন, সে লুমেনে কিন্তু অক্সিজেন্টেড ব্লাড থাকে, সো ওইটার অক্সিজেন কিন্তু আর্টারির অনেক ডিপ পর্যন্ত পৌঁছায়, কিন্তু ভেইনে কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে, সো ভেইন লুমেনের ব্লাড দিয়ে অতটা সুবিধা করতে পারে না, সো তার জন্য ভাসা ভেসেলের দরকার কিন্তু আরো বেশি। তাহলে কি বললাম, লার্জ ভেসেল গুলা থিকার হয় দেখে সেখানে ভাসা ভেসেল বেশি থাকে, আবার ভেইনে ভাসা ভেসেলের প্রয়োজন এবং সংখ্যা আর্টারি থেকে বেশি। আচ্ছা, তাহলে ইলাস্টিক আর্টারি বা লার্জ আর্টারিতে আরো কিছু স্পেশাল কথা তাহলে একটু বলি। আচ্ছা, এগুলোর এক্সাম্পল কি? যদি এক্সাম্পল বলতে বলে তাহলে এওটার ইমিডিয়েট ব্রাঞ্চেস, আর আছে তোমার পালমোনারি আর্টারি বা পালমোনারি ট্রাঙ্ক, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই হচ্ছে এক্সাম্পল অফ ইলাস্টিক আর্টারি। ইলাস্টিক আর্টারি আরেকটা নাম আছে, তার নাম হচ্ছে কন্ডাক্টিং। আচ্ছা, লাস্টে ইলাস্টিক ফাইবারে কিছু স্পেশাল রিসেপ্টর থাকে, শুধু ইলাস্টিক মানে সরি শুধু ইলাস্টিক আর্টারিতে কিছু স্পেশাল রিসেপ্টর থাকে। কি নাম এগুলার? কিছু আছে ব্যারো রিসেপ্টর, কোথায় আছে, একটা হচ্ছে তোমার ক্যারোটিড, মানে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যেখানে ডিভাইড হয় সেখানে থাকে ক্যারোটিড সাইনাস, আর আর্চ অফ দ্য এওরটাতে থাকে কিছু এওরটিক আর্চ। তো ব্যারো রিসেপ্টর এক প্রকার স্ট্রেচ রিসেপ্টর। স্ট্রেচ, যখন এখানে ব্লাড প্রেসার বাড়ে তখন ক্যারোটিড সাইনাসের এখানে স্ট্রেচ হয়ে ইম্পালসটা যায় 9th ক্রেনিয়াল নার্ভ দিয়ে ব্রেইনে, আর এওরটিক আর্চের ইম্পালসটা যায় 10th ক্রেনিয়াল নার্ভ দিয়ে ব্রেইনে। এই হচ্ছে ব্যারো রিসেপ্টর। এছাড়া আরেক রকম রিসেপ্টর থাকে, নাম হচ্ছে কেমো রিসেপ্টর। এটার নাম হচ্ছে ওই একই জায়গায় এওরটিক বডি, ক্যারোটিড বডি, এখানে একরকম স্পেশাল সেল থাকে, তার নাম হচ্ছে গ্লোমাস সেল। এই গ্লোমাস অক্সিজেনের লেভেল, কার্বন ডাইঅক্সাইডের লেভেলের প্রতি সেনসিটিভ এবং পিএইচও। তাহলে এগুলোতে যদি তারতম্য হয় তাহলে এই রিসেপ্টর গুলা ইম্পালস স্টিমুলেট হয় একই, এটা যায় 9th ক্রেনিয়াল নার্ভ দিয়ে, এটা যায় 10th ক্রেনিয়াল নার্ভ দিয়ে ব্রেইনে। আর এর মধ্যে অক্সিজেনের লেভেলটা সবচেয়ে বেশি স্টিমুলাস ফর দা কেমো রিসেপ্টর। এই যে কেমো রিসেপ্টর যেগুলো ব্লাড ভেসেলে থাকতেছে এওরটিক বডিতে, এগুলোকে বলা হয় পেরিফেরাল কেমো রিসেপ্টর।
these are most sensitive to decreasing level of oxygen. এছাড়া আরেক রকম কেমো রিসেপ্টর আছে যারা ব্রেনের ভিতরে থাকে, ওদেরকে বলা হয় সেন্ট্রাল কেমো রিসেপ্টর। দে আর মোর সেনসিটিভ টু কার্বন ডাইঅক্সাইড এন্ড হাইড্রোজেন লেভেল। একটু খেয়াল রাখো। তাহলে এই হচ্ছে আমাদের ইলাস্টিক আর্টারি নিয়ে যা জানার ছিল। ওকে, তারপরে একটু মাসকুলার আর্টারি নিয়ে একটু বলি। আচ্ছা, মাসকুলার আর্টারিতে হচ্ছে টিউনিকা ইন্টিমাতে থাকবে, যা থাকার থাকবে অ্যাজ ইউজুয়াল। এখানে ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনার কথা বলতে ভুলবা না, এটা বেশ প্রমিনেন্ট। আচ্ছা, শুধু বলতে না, লিখতেও ভুলবা না, মানে আঁকতেও ভুলবা না আর কি। অবশ্যই ইন্টারনাল ইলাস্টিক ল্যামিনারটা দেখাতে হবে এখানে। আর টিউনিকা মিডিয়াতে, আচ্ছা টিউনিকা মিডিয়াতে আমি ইলাস্টিক আর্টারিতে কি বলেছিলাম, ইলাস্টিক ল্যামিনার সংখ্যা মোর দেন স্মুথ মাসেল ল্যামিনা। টিউনিকা মিডিয়াতে উল্টা, এখানে স্মুথ মাসেলের লেয়ারের সংখ্যা মাছ মোর দেন ইলাস্টিক ফাইবারের লেয়ারের সংখ্যা, এটা খেয়াল রাখবা। আচ্ছা, আর টিউনিকা এক্সটার্না এটাও সেম, এখানেও তোমার it will be thinner than tunica intima, as thinner than tunica intima। আর এখানে ভাসা ভেসোরাম থাকবে প্রেজেন্ট। আর এখানে যদি আর স্পেশাল কোনো কথা কি আছে, হ্যাঁ আচ্ছা, এখানে স্মুথ মাসেল লেয়ার প্রায় 40টা কনসেন্ট্রিক লেয়ার অফ স্মুথ মাসেল থাকবে। আর মাসকুলার আর্টারি কোনগুলা, তোমরা যত নেমড আর্টারির নাম শিখেছো, রেডিয়াল আর্টারি, ব্র্যাকিয়াল আর্টারি, আলনার আর্টারি ইত্যাদি, নেমড আর্টারিজ গুলা, এগুলা সব হচ্ছে মাসকুলার আর্টারি। বাট এর চেয়ে বড় যে নেমড আর্টারি গুলা, সাপোজ তোমার সাবক্লেভিয়ান আর্টারি, ক্যারোটিড আর্টারি, এগুলো আবার কিন্তু ইলাস্টিক আর্টারি, যেগুলো তোমার ওই যে ইমিডিয়েট ব্রাঞ্চেস অফ দ্য অ্যাওর্টিক আর্চ এর পর যে আর্টারি গুলা, ওগুলা যেগুলো নেমড আর্টারি, ওগুলো হচ্ছে মাসকুলার আর্টারি। আসলে কোথায় ইলাস্টিক শেষ, কোথায় মাসকুলার শুরু, এটার মধ্যে অতটা ডিমার্কেশন করা যায় না, এটা বিজ্ঞানীরা আসলে ভেবে পায় নাই, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আর্টেরিওল। আচ্ছা, স্মল আর্টারি নিয়ে একটু বলি। দেখো এখানে, আচ্ছা স্মল আর্টারিতে টিউনিকা ইন্টিমা নিয়ে স্পেশাল কিছু বলার নেই, এখানে একই ইন্টারনাল ল্যামিনা প্রমিনেন্ট থাকবে। একটা আর্টারি ব্রাঞ্চ হতে হতে স্মলার হয়, এবং যতই স্মল হয় তার টিউনিকা মিডিয়াতে এই যে লেয়ারের সংখ্যা কমে আসে। কিন্তু টিউনিকা মিডিয়াতে মাসকুলার আর্টারিতে লেয়ার ছিল 40টা, স্মল আর্টারিতে লেয়ার হয়ে আসে খুবই অল্প, 3 থেকে 10টা, 3 to 10 লেয়ার্স অফ স্মুথ মাসেল। আর এটা যেহেতু স্মল আর্টারি, এটার থিকনেসটা তো বেশি না, এই জন্য টিউনিকা মানে এক্সটার্নাতে নো ভাসা ভেসোরাম, এটা পুরাটাই লুমিনাল ব্লাড থেকে সাপ্লাই পেতে পারে, পুরাটাই লুমিনাল ব্লাড থেকে সাপ্লাই পেতে পারে। আচ্ছা, তাহলে এই হচ্ছে স্মল আর্টারি নিয়ে স্পেশাল যা তোমাদের জানতে হবে। আচ্ছা, আর হচ্ছে এরপরে হচ্ছে আমরা একটু আর্টেরিওল নিয়ে একটু জানি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলি, আর্টারির ক্যালিবার যত ছোট, অর্থাৎ আমরা কি বললাম যে ধরো ইলাস্টিক আর্টারি অনেক ডায়ামিটার অনেক বেশি, মাসকুলারি ডায়ামিটার একটু কম, স্মল আর্টারি আরো কম, আর্টেরিয়াল আরো কম, ক্যাপিলারি আরো কম, সবচেয়ে কম। কিন্তু যত ক্যালিবার কমবে বডিতে তাদের টোটাল সংখ্যা তত বাড়বে। যেমন ফর এক্সাম্পল বডিতে ধরো ইলাস্টিক আর্টারি আছে ধরো 10টা, কিন্তু মাসকুলার আর্টারি থাকবে মানে বডিতে ধরো 100টা, কথার কথা। স্মল আর্টারি থাকবে বডিতে 1000টা, আর্টেরিয়াল থাকবে বডিতে ধরো 10,000টা, ক্যাপিলারি থাকবে ধরো বডিতে 1,00,000টা, এরকম। হ্যাঁ, মানে তুমি যতই ছোট হচ্ছে ভেসেল, ওদের টোটাল সংখ্যাও কিন্তু তত এক্সপোনেনশিয়ালি বেড়ে যাচ্ছে। সো বেসিক্যালি তোমার ক্যাপিলারি হচ্ছে সবচেয়ে ছোট, কিন্তু ক্যাপিলারির সংখ্যা সবচেয়ে বেশি। এজন্য বডিতে যত ব্লাড ভেসেল আছে তার 90%ই বেসিক্যালি ক্যাপিলারি। তুমি যদি সারফেস এরিয়া হিসাব করো আর কি, বডিতে যত ব্লাড ভেসেল আছে এবং তার
এরিয়া আছে তার 90%ই ক্যাপিলারি। ওকে, আচ্ছা। এবং আরেকটা জিনিস, সাপোজ এই হচ্ছে একটা লার্জ আর্টারি, এই হচ্ছে ধরো একটা মাস্কুলার আর্টারি, এই ধরো একটা স্মল আর্টারি, এখান থেকে ধরো অনেকগুলা আর্টারিয়াল অ্যারেস্ট করলো, আর এগুলোই হয়ে গেল অনেকগুলা ক্যাপিলারি। ক্যাপিলারি দেন আবার ভেইন। তাহলে দেখো তোমার এগুলা সবগুলা ব্লাড ফ্লো কিভাবে হচ্ছে, সিরিজ। এগুলো সবগুলো ব্লাড ফ্লো হচ্ছে তোমার, যে দেখো এই জায়গায় যে ব্লাড ফ্লো গুলা তোমরা জানো যে আচ্ছা, আসলে আমি যেটা মানে বলতে চাচ্ছি যে এই জায়গা দিয়ে যখন ব্লাড ফ্লো, সাপোজ এখান থেকে আসা একটা ব্লাড এখান দিয়ে পাচ্ছে, ক্যাপিলারিতে আসার সময় কিন্তু ব্লাড ফ্লো খুবই স্লো হয়ে যায়, খুবই স্লো। তাহলে তুমি যতই ব্লাড ভেসেলের ক্যালিবার কমাচ্ছ, ততই কি হচ্ছে, এরিয়া ইনক্রিজ করতেছে, ব্লাড ফ্লোর স্পিড কমতেছে, ততই স্লো ফ্লো হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন আর্টেরিওল নিয়ে তাহলে একটু দেখি। আচ্ছা, আচ্ছা এখন দেখো একটু আর্টেরিওলটা, আর্টেরিওলের পরে কিন্তু ক্যাপিলারি, ঠিক আছে। তো ক্যাপিলারি, তো আর্টেরিওলের পর আরো কিছু কথা আছে। মানে আর্টেরিওল গুলা অনেকগুলা থাকে, সবচেয়ে টার্মিনাল যে আর্টেরিওল বিফোর ক্যাপিলারি, ওটার নাম হচ্ছে টার্মিনাল আর্টারি। এবং টার্মিনাল আর্টেরিওলের পর আরেকটা স্পেশালাইজড ভেসেল পাওয়া, যেটার নাম হচ্ছে মেটা আর্টেরিওল। দেন মেটা আর্টেরিওলের পর পাওয়া যায় ক্যাপিলারি। তাহলে আমি আবার বলছি, আর্টেরিওল, তারপর টার্মিনাল আর্টেরিওল, তারপর হচ্ছে মেটা আর্টেরিওল, তারপর হচ্ছে ক্যাপিলারি। আচ্ছা, তো তোমার এই যে মানে মানে যত রকম আর্টেরিওল আছে, এগুলার স্পেসিফিক বৈশিষ্ট্য হচ্ছে কি, এগুলাতে স্মুথ মাসেল থাকে 1 থেকে 2 লেয়ারে, 1 to 2 লেয়ার অফ স্মুথ মাসেল, 1 to 2 লেয়ার অফ স্মুথ মাসেল। তাহলে দেখো ইলাস্টিক আর্টারিতে তোমার প্রায় 50 লেয়ারের ইলাস্টিক ফাইবার আছে, তারপর মাস্কুলার আর্টারিতে 40 লেয়ারের স্মুথ মাসেল ফাইবার আছে, তারপর আর হচ্ছে সরি মাস্কুলার আর্টারি, হ্যাঁ। আর স্মল আর্টারিতে স্মুথ মাসেল ফাইবার আছে 10 লেয়ারের। আর আর্টেরিওল, টার্মিনাল আর্টেরিওল, মেটা আর্টেরিওলে স্মুথ মাসেল ফাইবার আছে 1 থেকে 2 লেয়ার মাত্র। বাট যেহেতু তাদের ক্যালিবার ছোট, তাদের সংখ্যা এদের তুলনায় অনেক বেশি। সো এই জায়গাতে যে ভেসো কনস্ট্রিকশন, ভেসো ডাইলেশন হয়, এটার ইম্প্যাক্ট বডিতে অনেক বেশি হিউজ। সো দিস আর্টেরিওলস আর the control center of peripheral vascular system, control center of sorry peripheral কি জানি বলে এটাকে, পেরিফেরাল রেজিস্ট্যান্স, মানে ব্লাড, কি জানি নাম টার্মটা আমি ঠিক খেয়াল হ্যাঁ, রাখতেছি এটার নাম টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। আচ্ছা হ্যাঁ, সরি সরি, হ্যাঁ, কন্ট্রোল সেন্টার অফ টোটাল পেরিফেরাল মানে রেজিস্ট্যান্স। তুমি দেখো এখানেও কিন্তু অনেক অনেক স্মুথ মাসেল আছে, বাট সংখ্যায় তারা কিন্তু কম, কিন্তু এরা সংখ্যায় অনেক বেশি। সো এদের এক একজনের স্মুথ মাসেল থাকলেও এরা অ্যাজ এ হোল যেই ভেসো কনস্ট্রিকশন বা ভেসো ডাইলেশনটা করবে, সেটার ইম্প্যাক্ট অন দ্য সার্কুলেশন উইল বি হিউজ। কার্ডিয়াক আউটপুট ইনটু টোটাল পেরিফেরাল মানে রেজিস্ট্যান্স, এই যে দেখো। তাহলে আর্টেরিওলস আর দ্য কন্ট্রোল সেন্টার অফ টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স। তাহলে এই হচ্ছে তাদের একটা কাজ, যে টু কন্ট্রোল ব্লাড প্রেশার। তাহলে আর্টেরিয়াল একটা কাজ হচ্ছে টু কন্ট্রোল ব্লাড প্রেশার। আর্টেরিয়ালের আরেকটা কাজ আছে, এটা হচ্ছে কি, কিভাবে বলবো দাঁড়াও। আচ্ছা, সাপোজ এই হচ্ছে একটা
টার্মিনাল আর্টেরিয়ল, আর এই হচ্ছে ধরো পোস্ট ক্যাপিলারি ভেনিউল। দাঁড়া একটা মিনিট। আচ্ছা, এই টার্মিনাল আর্টেরিয়ল থেকে হচ্ছে তোমার অনেকগুলা মেটা আর্টেরিয়ল বের হয়, মানে অনেকগুলা না, একটাই, মানে একটা টার্মিনাল আর্টেরিয়ল থেকে সাপোজ একটা এরকম করে একটা মেটা আর্টেরিয়ল বের হয়। এই মেটা আর্টেরিয়ল থেকে এমন করে ক্যাপ ক্যাপ মানে ক্যাপিলারি চ্যানেল গুলা ইয়ে হয়। দাঁড়াও আমি ওইটা শেষ করে তারপরে ব্যাখ্যা করব। আচ্ছা, একটা জিনিস একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা টার্মিনাল আর্টেরিয়ল। এখান থেকে যে এই ভেসেলটা বের হলো এটার নাম হচ্ছে একটা মেটা আর্টেরিয়ল, মেটা আর্টেরিয়ল। আর এই জিনিসগুলো হচ্ছে ক্যাপিলারি, এগুলো হচ্ছে ক্যাপিলারি। আচ্ছা, এই যে মেটা আর্টেরিয়ল থেকে অনেকগুলো ক্যাপিলারি বের হচ্ছে, তো মেটা আর্টেরিয়লের সাথে ক্যাপিলারি যে জাংশন, এখানে অনেক স্ফিংটার আছে। এই যে আমি যে জায়গাটা কালো করছি, এই স্ফিংটার গুলোর নাম হচ্ছে প্রি ক্যাপিলারি স্ফিংটার, ক্যাপিলারি স্ফিংটার। অল অফ দিস ইভেন্চুয়ালি আবার ড্রেন ব্যাক করে জয়েন করতেছে কোথায়, এটা হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল, পোস্ট ক্যাপিলারি ভেনিউল। আচ্ছা, তাহলে দেখো টার্মিনাল আর্টেরিয়ল থেকে, আচ্ছা আরেকটা জিনিস, এই যে সেল যে থাকে, সেলগুলা এই সব জায়গার মধ্যে মধ্যে এবং চারপাশে থাকে। আমি যে জায়গাগুলো হচ্ছে তোমার মানে পিং করতেছি ওগুলা হচ্ছে সেল থাকে, সেল, এবং সেলগুলো এভাবে এইসব জায়গা থেকে নিউট্রিশন পায় ভায়া দিস বেড। ওকে, আচ্ছা আমি যেটা বলতেছি যে যদি মানে টার্মিনাল আর্টেরিয়ল থেকে মেটা আর্টেরিয়লে ব্লাড যায় এবং প্রি ক্যাপিলারি স্ফিংটার রিল্যাক্স, শুধু তখনই দ্য ব্লাড টু দ্য ক্যাপিলারি, এবং শুধু তখনই ক্যাপিলারি ব্লাডটা টিস্যুতে মানে সেলে যাইতে পারে। বাট যদি কোনো কারণে প্রি ক্যাপিলারি স্ফিংটার রিল্যাক্স না করে, তাহলে কিন্তু ব্লাডটা ডিরেক্ট এখান থেকে ডিরেক্ট পোস্ট ক্যাপিলারি চলে যাবে, শান্টিং হয়ে যাবে। সো মেটা আর্টেরিয়লের বা টার্মিনাল আর্টেরিয়লের আরেকটা কাজ হচ্ছে টু শান্ট ব্লাড নিডেড, টু শান্ট ইফ নিডেড বাই constricting pre-capillary sphincter, by constricting pre-capillary sphincter। আচ্ছা, এই জিনিসটা এটা হচ্ছে কি, দেখো আমরা যখন আমাদের যখন হচ্ছে কি বলবো মানে অনেক সময় হচ্ছে আমাদের যে আমি যে কথাটা বললাম যে ফাইট অর ফ্লাইট রেসপন্স, ফাইট অর ফ্লাইট রেসপন্স হচ্ছে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় তখন হচ্ছে আমাদের বডি এমন কিছু চেঞ্জ করে যার জন্য হচ্ছে আমাদের বডির কিছু ভাইটাল অর্গানে ব্লাড বেড়ে যায়, ব্লাড ফ্লো বেড়ে যায়। তো এর মধ্যে স্কিন হচ্ছে একটা নন ভাইটাল অর্গান। তো মানে স্কিনের মতো ব্লাড ভেসেল গুলাতে সে কিভাবে ব্লাড ফ্লো কমায় দেয়, এরকম স্ফিংটার গুলা সে কনস্ট্রিক্ট করে রাখে। এজন্য স্কিনের ক্যাপিলারিতে ব্লাড যে সময় নষ্ট করে না, ডিরেক্ট ব্লাডটা ক্যাপিলারি থেকে ভেনে চলে যায়, ব্লাডটা দ্রুত আবার হার্টে যে ইম্পর্টেন্ট অর্গানে চলে যাওয়ার ব্যবস্থা করতে পারে। তাহলে টু শান্ট ব্লাড ইফ নিডেড বাই কনস্ট্রিক্টিং দ্য প্রি ক্যাপিলারি স্ফিংটার। তাহলে এই হচ্ছে আর্টেরিওলের দুইটা কাজ, টু কন্ট্রোল ব্লাড প্রেসার, টু শান্ট ব্লাড ইফ নিডেড বাই কনস্ট্রিক্টিং দ্য প্রি ক্যাপিলারি স্ফিংটার। আর 3 নাম্বার কাজ আরেকটা অ্যাড করে দাও, যে টু কন্ট্রোল ব্লাড
to a specific organ, to control blood flow to a specific organ. আচ্ছা ঠিক আছে। আচ্ছা এই পর্যায়ে হচ্ছে আমি তোমাদেরকে 10 মিনিটের জন্য সময় দিই, নামাজটা তোমরা পড়ে আসো আসর, এরপর আমরা ক্যাপিলারি পড়বো, এবং ক্যাপিলারি পড়ে শেষ আজকে। ভেইনটা অতটা ইম্পর্টেন্ট না, শুধু ভেইনের বেসিক স্ট্রাকচারটা দেখালে হয়ে যাবে। আর যদি কারো কোনো কোয়েরি থাকে এর মধ্যে চ্যাটে জিজ্ঞেস করে নিও। আচ্ছা তাহলে আমরা 4:40 আবার আসছি। কারো কোয়েরি থাকলে চ্যাটে লিখে রাখো আর কি।
আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আবার শুরু করছি। আমি একটা জিনিস একটু বলতে চাই। আম, এই হচ্ছে, আমি আরেকবার ক্লিয়ার করছি, এই হচ্ছে টার্মিনাল আর্টেরিওল, এখান থেকে অ্যারাইজ করে মেটা আর্টেরিওল। এই মেটা আর্টেরিওল থেকেই অনেকগুলা ক্যাপিলারি অ্যারাইজ করে যায়, মেটা আর্টেরিওল থেকেই অ্যারাইজ করে যায়। তারা যখন আবার এসে মিলে তখন কিন্তু মানে, আচ্ছা দাঁড়া আমি বলতেছি, এখান থেকে অনেকগুলা ক্যাপিলারি করে এভাবে, এবং ইভেনচুয়ালি তারা আবার ফেরত টু জয়েন। সরি, আচ্ছা এখানে এখন তাহলে তাহলে এই হচ্ছে ফাইনাল আর্টেরিওল, এই হচ্ছে মেটা আর্টেরিওল আপ টু দিস, এই পর্যন্ত। আচ্ছা এটা হচ্ছে এগুলো হচ্ছে ক্যাপিলারি, যেগুলো লাল শেড দিচ্ছি এগুলো সব ক্যাপিলারি। আর এই যে যেখান থেকে ব্লু শেড আরম্ভ, এখান থেকে শুরু হচ্ছে ভেনিউল, ক্যাপিলারি ভেনিউল, ওকে, পোস্ট ক্যাপিলারি ভেনিউল। তো যেখানে টার্মিনাল আর্টেরিওল থেকে যেই জায়গায়, আচ্ছা দাদা আমি তাহলে একটা জিনিস দেখাই যে স্মুথ মাসেল কোথায় কোথায় আছে, এখন একটু দেখাই। পুরো টার্মিনাল আর্টেরিয়ালের চারপাশে স্মুথ মাসেল আছে, মেটা আর্টেরিয়ালের চারপাশে স্মুথ মাসেল আছে, আবার মেটা আর্টেরিয়াল থেকে যে জায়গায় অ্যারাইজ করছে ক্যাপিলারি, সেই জায়গাতেও স্মুথ মাসেল আছে। অল দিস ক্যান কনস্ট্রিক্ট ওয়েন নিডেড এন্ড কন্ট্রোল ব্লাড ফ্লো। আর মেটা আর্টেরিয়ালের এই যে এগুলা ক্যাপিলারি গুলা, এগুলা সরি, এই যে মানে ক্যাপিলারির সাথে জাংশনের যেই স্মুথ মাসেল স্ফিংটার গুলো আছে, এগুলো একটা স্ফিংটার মতো আচরণ করে, এটার নাম হচ্ছে পোস্ট ক্যাপিলারি ভেনিউল, সরি প্রি ক্যাপিলারি স্ফিংটার, প্রি ক্যাপিলারি স্ফিংটার, স্ফিংটার। আচ্ছা দেখো, যেখান থেকে অ্যারাইজ করছে ক্যাপিলারি শুধু সেখানেই কিন্তু আছে স্ফিংটার, যেখানে তার আবার মিলছে আসে সেখানে কিন্তু কোনো স্ফিংটার নাই, ওকে। আচ্ছা আরেকটা জিনিস, এই ফুল এই 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 যে এই যে ফুল যে ইয়েটা তোমার যে ভেসেলটা তোমার, আচ্ছা এই যে ফুল যে ভেসেলটা, এই ফুল ভেসেলটা when needed, পোস্ট স্ফিংটার গুলো রিল্যাক্স না করে তাহলে কিন্তু ডিরেক্ট পিং থেকে গ্রিন দিয়ে ডিরেক্ট চলে যাবে, অর্থাৎ ডিরেক্ট শান্টিং অফ দ্য ব্লাড। যখন এরকম হয় তখন এটাকে বলা হয় থরোফেয়ার চ্যানেল। এটা কিছু না, এটা নাম। প্রি ক্যাপিলারি স্ফিংটার গুলো যদি ডোন্ট রিল্যাক্স then blood shunted directly from terminal arteriole to the postcapillary venule via the meta arteriole. এই পুরো রাস্তাটাকে বলা হয় থরোফেয়ার চ্যানেল, এবং এটা তখনই লাগে যখন কোন একটা অংশে ব্লাড ফ্লো মানে মানে যখন কোন একটা অংশে ব্লাড ফ্লোটা বাইপাস হয়ে আর্টারি থেকে ডিরেক্ট ভেনে চলে যায়। আচ্ছা তাহলে আমরা এখন ক্যাপিলারি সম্পর্কে পড়ি, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা ক্যাপিলারির কিছু একটু আগে বলে নেই। ক্যাপিলারি যে টিউনিকা ইন্টিমা, ক্যাপিলারি টিউনিকা ইন্টিমাতে এন্ডোথেলিয়াম তো থাকবে, শুধু এন্ডোথেলিয়ামই থাকবে আর কিচ্ছু থাকবে না, কোনো ইলাস্টিক ল্যামিনা থাকবে না, কোনো কানেকটিভ টিস্যু বা স্মুথ মাসল কিছুই থাকবে না। টিউনিকা মিডিয়াতে একটা স্পেশালাইজ সেল থাকবে, সেলকে পেরিসাইট, পেরিসাইটে নিয়ে আসতেছি। আর টিউনিকা এক্সট্রা নাই, নান। পোস্ট ক্যাপিলারি ভেনিউলে অলমোস্ট সেম, পোস্ট ক্যাপিলারি ভেনিউলে অলমোস্ট সেম, শুধু পোস্ট ক্যাপিলারি ভেনিউলে কিছু স্মুথ মাস থাকতে পারে, সাম স্মুথ মাসেলস থাকতে পারে পোস্ট ক্যাপিলারি ভেনিউলে, আদারওয়াইজ এরা দুজন মোটামুটি সেম। এখন তাহলে একটু আমরা আগে একটু বলি যে পেরিসাইট জিনিসটা কি। আমি একটা কথা আগের দিন যখন স্মুথ মাসেল পড়িয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম কি, যে স্মুথ মাসেলের ফাংশন হচ্ছে কন্ট্রাকশন পেরিস্টালসিস, ঠিক আছে, এটার বাইরেও স্মুথ মাসেলের একটা স্পেশাল ফাংশন আছে। কোথায়? ইন ব্লাড ভেসেল
এবং ইউটেরাস, এই দুই জায়গায় স্মুথ মাসেল হ্যাভ ফাইব্রোব্লাস্ট লাইক প্রপার্টিজ, রাইট? ওই জায়গায় তারা থেকে সেখানে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করে এবং মেনটেন করে। তো এই যে পেরিসাইটটা আছে না, সেটাই হচ্ছে স্পেশালাইজড টাইপ অফ cell which has properties like fibroblast and smooth muscle. Fibroblast and muscle. তাহলে এটা হচ্ছে একটা স্পেশালাইজড টাইপ অফ সেল which has মানে প্রপার্টিজ লাইক বোথ ফাইব্রোব্লাস্ট এন্ড স্মুথ মাসেল। তাহলে পেরিসাইটের কাজটা কি? আচ্ছা, পেরিসাইট থাকে কোথায় কোথায়? এটা থাকে ক্যাপিলারিতে থাকে এবং পোস্ট ক্যাপিলারি ভেনিউলে থাকে। এদের কাজ হচ্ছে টু সিনথেসাইজ এন্ড সিক্রিট এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স ইন দিস এরিয়া। আচ্ছা, আর হচ্ছে ধরো এই হচ্ছে ক্যাপিলারির বেসমেন্ট, মানে আমি ফার্স্টে বেসমেন্ট মেমব্রেন আঁকলাম, তারপরে ধরো এন্ডো আঁকলাম। তোমরা পেরিসাইট যখন আঁকবে তোমরা এরকম করে লাগবে, ধরো এরকম করে তো এন্ডোথেলিয়ামটা ক্যাপিলারির। পেরিসাইট যখন আঁকবে তখন এমন ভাবে আঁকবে যেন মানে পেরিসাইট থেকে কিছু সাইট প্রসেস বের হয়ে অলমোস্ট মেমব্রেনকে টাচ করে থাকে। এরকম করে কিছু রেগুলার প্রসেস বের হয়ে যেন মেমব্রেনকে টাচ করে। আচ্ছা, তাহলে সিনথেসিস এন্ড সিক্রেশন অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আর হচ্ছে কি তোমার আফটার ইনজুরি, যখন ইনজুরি হয়, রিপেয়ার অফ মাইক্রোভাস্কুলার বেড। রিপেয়ার মাইক্রোভাস্কুলার বেড মানে এই যে তোমার ক্যাপিলারির যে মানে রিজিয়নটা, এটাকে আমরা মাইক্রোভাস্কুলার বেড বলি আর কি, মাইক্রোভাস্কুলার বেড। এবং আরেকটা জিনিস, সিএনএস এর একটা কাজ আছে, সিএনএস এ পেরিসাইটের স্পেশাল কাজ আছে, যে সিএনএস এটা মেইনটেইন ব্লাড ব্রেন ব্যারিয়ার। আচ্ছা, তাহলে পেরিসাইট হচ্ছে যে একটা, ইট মেক্স আপ ফর দ্য ল্যাক অফ স্মুথ মাসেল ইন ক্যাপিলারি এন্ড পোস্ট ক্যাপিলারি ভেনিউল। সাম কন্ট্রাক্টাইল মানে প্রপার্টি আছে এর, বাট এর চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি এই অঞ্চলে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করা এবং রিপেয়ারে সাহায্য করা ডিউরিং ইনজুরি, এটার কাজটা করে পেরিসাইট। আচ্ছা, এখন আমরা হচ্ছে আজকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পড়াটা, ক্লাসিফিকেশন অফ ক্যাপিলারি পর্ব। বেসিক্যালি তিন রকম: কন্টিনিউয়াস ক্যাপিলারি, ফেনেস্ট্রেটেড ক্যাপিলারি, একটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। আরেকটা নাম হচ্ছে সাইনুসয়েডস বা সাইনুসয়েডাল ক্যাপিলারি। আচ্ছা, ফার্স্টে ছবি আঁকি। দেখো কন্টিনিউয়াস ক্যাপিলারিতে কি 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 থাকে? কন্টিনিউয়াস বেসমেন্ট মেমব্রেন থাকে, সেলগুলা থাকে টাইটলি অ্যারেঞ্জড, সেলগুলার মাঝে কোনো গ্যাপ থাকে না, সেলগুলার উপরেও কোনো গ্যাপ থাকে না। এই হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি। ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিতে membrane is continuous but endothelial cells have small holes in them, but the endothelial cells are connected to each other but they have holes over them. It is hole gula, small hole বলা হয় ফেনেস্ট্রা। এবং these holes may be covered by diaphragm. What is diaphragm? Diaphragm is a proteoglycan layer. তাহলে কি কি বললাম? এখানে প্রত্যেকটা সেলের মাথায় একটা স্মল হোল থাকবে, এই নাম হচ্ছে ফেনেস্ট্রা। এই হোলের ডায়ামিটার হচ্ছে প্রায় 40 ন্যানোমিটার ডায়ামিটার
40 না 80 nanometer diameter এবং this hole may be covered proteoglycan layer diaphragm. সো বুঝতেই পারতেছো এখানে ফেনেস্ট্রা থাকার জন্য কিছুটা হইলেও এক্সচেঞ্জ হয়, কিছুটা হইলেও আরেকটু লার্জ পার্টিকেল এখান দিয়ে পাস করতে পারে। আর ডায়াফ্রামটা থাকার উদ্দেশ্য হচ্ছে যে হয়তো নেগেটিভলি চার্জ পার্টিকেল এখান দিয়ে পাস করতে পারে না, বাট পজিটিভলি চার্জ পার্টিকেল পারে। আচ্ছা, আর ডিসকন্টিনিউয়াসে কি দেখো, এখানে বেস মেমব্রেনটাই ডিসকন্টিনিউয়াস, সেলগুলাও একটা থেকে আরেকটা আচ্ছা সরি হ্যাঁ, তাহলে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি এখানে হচ্ছে যে তোমার বেসমেন্ট মেমব্রেনটা ডিসকন্টিনিউয়াস, সেলগুলো একটা আরেকটার সাথে সবসময় লেগে নাও থাকতে পারে এবং সেলগুলার মাথায় মাথায় গ্যাপ থাকতে পারে, বেশ বড় বড় গ্যাপ থাকে। এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি। আচ্ছা, নিউক্লিয়াস সবগুলোতে দিবা। তাহলে এখানে কি বললাম, এখানে বেসমেন্ট মেমব্রেন ডিসকন্টিনিউয়াস, সেলগুলোর মধ্যে গ্যাপ থাকবে, সেলগুলার মধ্যে ফেনেস্ট্রাও থাকবে প্রত্যেকটা সেলে। আর এখানে সেলের দেখো কন্টিনিউয়াস এবং ফেনেস্ট্রাতে কিন্তু প্রত্যেকটা সেলের মধ্যে টাইট জাংশন থাকে, খেয়াল রেখো। আচ্ছা, আর হচ্ছে এখানে ডিসকন্টিনিউয়াসে এরকম কোনো ডায়াফ্রাম থাকে না, নো ডায়াফ্রাম। আশা করি তোমরা হয়তো ইয়ে করতে পারছো। তাহলে প্রত্যেকটাতে বেসমেন্ট মেমব্রেন কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস, সেলে ফেনেস্ট্রা আছে কি না, দুইটা সেলের মধ্যে গ্যাপ আছে কি নাই, ডায়াফ্রাম আছে কি নাই, এগুলা তোমরা প্রত্যেকটার জন্য ভালো করে আলাদা করে লিখবা বা আলাদা করে বুঝবা। আমি কিন্তু অলরেডি ছবি আঁকার সময় বলে ফেলছি, তোমরা যখন লিখবা একটু এক্সট্রাক্ট করে নিয়ে লেখো আর কি। আর লাস্টে হচ্ছে আমি এক্সাম্পলটা বলবো। বডির বেশিরভাগ ক্যাপিলারি হচ্ছে কন্টিনিউয়াস ক্যাপিলারি, যেমন স্কেলেটাল মাসেল, তারপরে হচ্ছে লাংস, এছাড়া কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু, আর স্কেলেটাল মাসেল তো মাসকুলার টিস্যুর একটা এক্সাম্পল, এবং এক্সোক্রাইন গ্ল্যান্ডস, এক্সোক্রাইন গ্ল্যান্ডস এইসব জায়গাকে কন্টিনিউয়াস ক্যাপিলারি। এবং কন্টিনিউয়াস ক্যাপিলারিতে নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ তাহলে কিভাবে হয় প্রশ্ন আসতে পারে। এখানে নিউট্রিয়েন্ট এক্সচেঞ্জ হয় অনলি বাই এক্সোসাইটোসিস এন্ড এন্ডোসাইটোসিস। জাস্ট এখান থেকে ভেসিকল গুলো এখানে ঢুকে বা বের হয়, এখানে এক্সচেঞ্জ হয় এক্সোসাইটোসিস এবং এন্ডোসাইটোসিসের মাধ্যমে। ফেনেস্ট্রেট ক্যাপিলারি কোথায় থাকে? কিডনি, ইন্টেস্টাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এবং কোরয়েড প্লেক্স। যেখানে কোনো এক্সটেন্সিভ আয়ন অথবা এক্সটেন্সিভ কোনো ম্যাক্রো মলিকিউল অথবা এক্সটেন্সিভ কোনো সাবস্টেন্স বের হতে বা ঢুকতে চায়। দেখো তাহলে কোনো আয়ন, ম্যাক্রো মলিকিউল যেমন প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ম্যাক্রো মলিকিউল, এবং কোনো এন্ডোক্রাইন গ্ল্যান্ড দিয়ে যা বের হয় আর কি হরমোন, ঠিক আছে। আর কোরয়েড প্লেক্সাস দিয়েও কিন্তু আয়ন বের হয়। আচ্ছা, আর ডিসকন্টিনিউয়াস বা সাইনোসয়েড কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে তোমার যে লিম্ফয়েড অর্গান, যেগুলা লিম্ফয়েড অর্গান, লিভার, স্প্লিন, বোন মেরো, লিভার, স্প্লিন, বোন মেরো এবং সাম এন্ডোক্রাইন অর্গান। আচ্ছা, এগুলোর গ্যাপ এত বড় হওয়ার কারণ হচ্ছে কি, এখান দিয়ে প্রচুর পরিমাণে নিউমারাস ম্যাক্রোমলিকিউল ইভেন পাস করবে, ইভেন সেল পাস করবে। এজন্য এখানে গ্যাপ আরো বেশি থাকতে হয়, লিভার, স্প্লিন, বোন মেরো এবং সাম এন্ডোক্রাইন অর্গান। তাহলে এই হচ্ছে ক্লাসিফিকেশন অফ ক্যাপিলারিজ। আচ্ছা, তো
আর ভেইন নিয়ে আমি আলাদা করে স্পেসিফিকলি করে কিছু বলার নেই। ভেইন নিয়ে খালি অল্প দু একটা কথা একটু বলতে চাই অ্যাজ এ হোল। আচ্ছা, আমি ভেইনে একটা ভাগ করে ফেলি, স্মল, মিডিয়াম ভেইন এবং লার্জ ভেইন। আর এই পাশে ইন্টিমা, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা এক্সটার্না। এখানে টিউনিকা মিডিয়াতে স্মল ভেইনে আলাদা কিছু থাকে না, এন্ডোথেলিয়াম থাকে এবং কানেকটিভ টিস্যু থাকে যা থাকে। বাট এখানে মাসকুলার মিডিয়াম সাইজ ভেইন এবং লার্জ ভেইনে এখানে ভালভও থাকে, সাথে ভালভও থাকে। ভালভের কাজ কি? টু এনশিওর ইউনিডিরেকশনাল ফ্লো অফ ব্লাড এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। আচ্ছা, এবং সকল ভেইনে টিউনিকা এক্সটার্না ইজ থিকার দেন টিউনিকা ইন্টিমা, সব রকমের ভেইনে। আচ্ছা, এখানে কি থাকবে ভেইনে টিউনিকা মিডিয়াতে? ওই যে স্মুথ মাসেল থাকবে, এখানেও থাকবে, এখানেও থাকবে, এখানে আলাদা করে কিছু বলার নাই। আর এক্সটার্নাতে হচ্ছে ইম্পর্টেন্ট, দেখো এক্সটার্নাতে বিশেষ করে মিডিয়াম সাইজ ভেইন এবং লার্জ ভেইনে লঙ্গিটিউডিনাল স্মুথ মাসেল ফাইবার থাকে, লঙ্গিটিউডিনালি অর্গানাইজ স্মুথ মাসেল ফাইবার এখানেও থাকে। আর থাকে কি? ভাসা ভেসোরাম, মেইনলি মিডিয়াম সাইজ ভেইন এবং লার্জ ভেইন। আচ্ছা, আর এখন আমি তোমাদেরকে ফান্ডামেন্টাল ছোট্ট একটা কনসেপ্ট সম্পর্কে একটু বলতে চাচ্ছি। সেই কনসেপ্টটা হচ্ছে হোয়াট ইজ লিম্ফ, কিভাবে লিম্ফ তৈরি হয়। আমি একটা ছবি এঁকেছিলাম একটু আগে, এই হচ্ছে টার্মিনাল আর্টেরিওল, এই হচ্ছে ক্যাপিলারি বে, এই হচ্ছে পোস্ট ক্যাপিলারি, এই হচ্ছে ক্যাপ 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 মানে ক্যাপিলারি, এবং ক্যাপিলারির মধ্যে মধ্যে হচ্ছে তোমার এখানে সেল থাকবে, এর ভিতরে ভিতরে এবং এর বাইরে সেল থাকবে। তো সায়েন্টিস্টরা যখন ব্লাড ফ্লো মেজার করে, তারা মানে কি, সাপোজ হচ্ছে টার্মিনাল আর্টেরিওল, ওরা মানে ওরা দেখলো কি যে একটা টার্মিনাল আর্টারিতে যদি 10 সিসি ব্লাড করে, পোস্ট ক্যাপিলারি ভেনুল দিয়ে মাত্র 9 সিসি ব্লাড বের হয়ে আসে। তাইলে বাকি 1 সিসি ব্লাড কোথায় গেল? এই বাকি 1 সিসি ব্লাড কোথায় গেল? এটার উত্তরই হচ্ছে এই যে তোমার এই যে স্পেসটার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল স্পেস, অথবা ক্যাপিলারি বেডের এখানে ক্যাপিলারি ছাড়া যা আছে সেলগুলা যেখানে ভাসতেছে ওটা ইন্টারস্টিশিয়াল স্পেস। তো ইন্টারস্টিশিয়াল স্পেসে শুধু যে ক্যাপিলারি আছে তা না, আরেক রকম ভেসেল করে, এটার নাম হচ্ছে লিম্ফ ক্যাপিলারি। এই লিম্ফ ক্যাপিলারি কি করে দেখো, 10 সিসি ব্লাড ক্যাপিলারি গুলা দিয়ে বের হয়ে যায়, আবার ব্যাক করে, কিন্তু সব ব্যাক করে না, অনলি 9 সিসি ব্যাক করে। তাহলে প্রতি 10 সিসি যে 1 সিসি, এই 1 সিসি কিন্তু যদি রয়ে যাইতো টিস্যুতে, তাহলে চিন্তা করো প্রত্যেকবার ব্লাড ফ্লো হইলে 1 সিসি ব্লাড টিস্যুতে রয়ে যাচ্ছে, তাহলে তো ব্লাড ভলিউম আস্তে আস্তে কমে যাইতো এবং টিস্যুতে আস্তে আস্তে ফ্লুইড জমে যেত, ইডিমা হইতো। কিন্তু সেটা হয় না। সেটা হয় না কেন? কারণ এখানে একটা ভেসেল থাকে যার নাম হচ্ছে লিম্ফ ক্যাপিলারি, which is always open and always sucking. সাকিং মানে কি? এই লিম্ফ ক্যাপিলারিতে অলওয়েজ নেগেটিভ প্রেসার থাকে, অলওয়েজ একটা ভ্যাকুয়াম ক্লিনার অন থাকলে যেরকম হয় মানে ওরকম, দে অলওয়েজ টেক ইন দ্য এক্সেস 1 সিসি ফ্লুইড পার সার্কুলেশন পার 10 প্রতি 10 সিসি যে 1 সিসি রয়ে যায় ওইটাকে তারা নিয়ে নেয়, তাদের ভিতরে ঢুকায় নেয়। এই হচ্ছে লিম্ফ ক্যাপিলারির কাজ। এই লিম্ফ ক্যাপিলারি জয়েন করে 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 লার্জার লিম্ফ ভেসেল তৈরি করে, লিম্ফ ভেসেল জয়েন করে করে লার্জার লিম্ফাটিক ট্রাঙ্ক তৈরি করে। তাহলে লিম্ফ ক্যাপিলারি, দেন লিম্ফ ভেসেল, দেন লিম্ফ ট্রাঙ্ক। আচ্ছা, তাহলে হোয়াট ইজ লিম্ফ? এই যে 1 সিসি যে প্রতি 10 সিসির মধ্যে যেটা ভেইনে ঢুকতে পারলো না, এটা যখনই লিম্ফ ক্যাপিলারি যাচ্ছে তখনই তার নাম হয়ে যাচ্ছে লিম্ফ। এবং এই 1 সিসির মধ্যে কি আছে? অনেক কিছু আছে যেগুলা, মানে ধরো ক্যাপিলারি দিয়ে কি বের হয়ে যায়? ক্যাপিলারি দিয়ে হচ্ছে তোমার প্লাজমা বের হয় এবং কিছু নিউট্রিয়েন্ট বের হয়।
কিন্তু এক্সট্রা সেলুলার স্পেসে কিন্তু আরো অনেক জিনিস থাকে, মানে ব্যাক করার সময় যে 9 সিসি ব্যাক করলো, বাকি যে 1 সিসি ব্লাড রয়ে গেল, এই ব্লাডের সাথে আরো অনেক কিছু রয়ে যায়, যেমন ডেড সেল, ডেড পার্টিকেল, ডেড অর্গানিজম, যেগুলো কখনোই ব্লাডে ঢুকতে পারে না, ব্লাড ভেসেল এত বড় না। এই বাকি যত উচ্ছিষ্ট আছে প্লাস আন অ্যাবজর্ব ব্লাড আছে, এগুলো সবগুলাই ঢুকে হচ্ছে লিম্ফ ক্যাপিলারির ভিতরে, এবং ঢোকা মাত্র নাম হয়ে যায় লিম্ফ। তারপর লিম্ফ ক্যাপিলারি গুলো জয়েন করে লিম্ফ ভেসেলস বানায়, লিম্ফ ভেসেল জয়েন করে লিম্ফাটিক ট্রাঙ্ক বানায়। আলটিমেটলি পুরা বডির লিম্ফাটিক ট্রাঙ্ক কয়টা থাকে? দুইটা থাকে। একটা থাকে রাইট সাইডে রাইট লিম্ফাটিক ডাক্ট, আর একটা থাকে লেফট সাইডে থোরাসিক ডাক্ট। এগুলো আলটিমেটলি কোথায় ওপেন করে তোমরা জানো? এই হচ্ছে হচ্ছে তোমার জুগুলার ভেইন, এই হচ্ছে সাবক্লেভিয়ান ভেইন, এই দুইটা মিলে তৈরি করে ব্রাকিওসেফালিক ভেইন। এই পাশে জুগুলার ভেইন, সাবক্লেভিয়ান ভেইন, এই দুটো মিলে তৈরি করে ব্রাকিওসেফালিক ভেইন, এই দুটো মিলে তৈরি করে সুপিরিয়র ভেনা কেভা। এই যে জুগুলার ভেইন আর ব্রাকিওসেফালিক ভেইনের যে জাংশন, রাইট সাইডে ড্রেন করে রাইট লিম্ফাটিক ডাক্ট, লেফট সাইডে ড্রেন করে লেফট লিম্ফাটিক ডাক্ট। সো আলটিমেটলি ব্লাডের ফ্লুইডটা কিন্তু সে কিন্তু ব্লাডে ফিরায় দিচ্ছে। ব্লাডের যে আনঅ্যাবজর্ব ফ্লুইডটা, এই যে 1 সিসি, যে প্রতি 10 সিসিতে যে 1 সিসি, এটাকে সে আবার ব্লাড দিচ্ছে। আর কি, এই যে লিম্ফ ক্যাপিলারি থেকে লিম্ফ ভেসেল হচ্ছে, লিম্ফের ট্যাঙ্ক হচ্ছে, জায়গায় জায়গায় কিছু চেক পয়েন্ট থাকে। এই চেক পয়েন্টগুলো কি করে? লিম্ফের ভিতরে কোনো জীবাণু আছে কিনা, কোনো খারাপ আনওয়ান্টেড জিনিস আছে কিনা, এগুলোকে চেক করে। এই চেক পয়েন্টগুলোর নামই হচ্ছে লিম্ফ নোডস। লিম্ফ নোডস। যাই হোক, এটা একটু ভাস্কুলার সিস্টেমের বাইরে ছিল, একটু ইমিউন সিস্টেমের অংশ ছিল অনেকটা, এবং এটা জেনারেল অ্যানাটমির অংশ, বেসিক্যালি হিস্টোলজির অংশ না। তবে আমি আলাদা করে লিম্ফ নোড পড়াবো তোমাদেরকে। বাট লিম্ফ ভেসেলের মানে স্ট্রাকচারটা, মানে লিম্ফ ক্যাপিলারি স্ট্রাকচারটা অলমোস্ট সিমিলার টু ব্লাড ভেসেল। বাট আলাদা করে লিম্ফ ভেসেলের স্ট্রাকচার তোমাদেরকে পড়তে হবেও না। বাট লিম্ফের কাজটা তোমাদের একটু জানায় রাখলাম, যে লিম্ফের কাজটা হচ্ছে যে প্রত্যেক সার্কুলেশনে আর্টেরিওল দিয়ে 10 সিসি ঢুকে ভেনিউলে যায় 9 সিসি। বাকি যে 1 সিসি ব্লাড, ইনক্লুডিং সাম সাবস্টেন্সেস হুইচ ক্যান নেভার এন্টার ইনসাইড ব্লাড, এগুলো সব লিম্ফ ভেসেলের ভিতর ঢুকে লিম্ফ হয়ে যায়। জায়গায় 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 তারা ফিল্টার হয়, ওই জায়গাগুলোর নাম হচ্ছে লিম্ফ নোডস। আলটিমেটলি তারা লিম্ফাটিক ট্রাঙ্ক বা ডাক্ট, থোরাসিক ডাক্ট এবং রাইট লিম্ফাটিক ডাক্টে ঢুকে তারা আবার ভেনাস সিস্টেমে এন্টার করে যায়। তো এই ছিল আজকের ক্লাস। আমি কোয়েশ্চেনটা আজকে দেখাচ্ছি না, কোয়েশ্চেনটা আমি ভাবতেছি যে পরের দিন দেখাবো, কারণ এখানে কোয়েশ্চেনে মানে হিস্টোলজি থেকে বেশিরভাগই জেনারেল অ্যানাটমির কোয়েশ্চেন। এখানে পিওর হিস্টোলজি থেকে কোনো কোয়েশ্চেন আসে না, আসে হচ্ছে তোমার ক্লাসিফিকেশন অফ ক্যাপিলারি, ফাংশন অফ ক্যাপিলারি, লেয়ার্স অফ ব্লাড ভেসেল, এগুলোই আমি আমি পরের দিন দেখাবো তোমাদেরকে ইনশাআল্লাহ কোয়েশ্চেন গুলো। পরের দিন রেসপিরেটরি সিস্টেম পরে একসাথে দুইটার কোয়েশ্চেন দেখাই দিবে। তো কারো যদি কোনো কোয়েরি না থাকে তাহলে ক্লাস শেষ করতে পারে। কারো কোনো কোয়েরি আছে? ভাইয়া, হ্যাঁ, জি মানে জি আপু বলেন। ফেনেস্টারের ক্যাপিলারি যে আয়নটা যে ঢুকতেছে, এখানে কি আসলে কোনো চ্যানেল, মানে কোনো ক্যারিয়ার প্রোটিন ছাড়া এমনি এমনি ঢুকতেছে শুধুমাত্র ছিদ্র দিয়ে? কোথায় কোথায়? ফেনেস্ট্রেটেড ক্যাপিলারিতে? জি ভাইয়া। ফেনেস্ট্রেট ক্যাপিলারিতে তোমার সব সময় যে আয়নই ঢুকবে এমনটা না, ঠিক আছে? যেমন এন্ডোক্রাইন অর্গান আছে, তারপর হচ্ছে তোমার ইন্টেস্টাইন আছে, ঠিক আছে? এখানে কিন্তু অনেক ম্যাক্রো মলিকিউল এন্টার করে। কথা হচ্ছে যে মানে ম্যাক্রো মলিকিউল গুলো কিন্তু ক্যারিয়ার প্রোটিন দিয়েও ঢুকতে পারে, বাট ওই প্রসেসটা খুবই স্লো। ঠিক ঠিক মানে ঠিক আছে, ধরো কিডনি, ইন্টেস্টাইন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এগুলাতে অনেক অল্প সময় অনেক বেশি পরিমাণ সাবস্টেন্স ট্রান্সফার করতে হয়, যেন ইজিলি ট্রান্সফার করা যায়। এজন্যই সেখানে আর একটু লার্জার পোর্ট থাকে। হ্যাঁ, এটাই হচ্ছে ইয়ে ক্যারিয়ার ক্যারিয়ার প্রোটিন যে লাগে না এমনটা না, ক্যারিয়ার মানে লাগতেই পারে। মানে ক্যারিয়ার প্রোটিন লাগা না লাগার উপর কিন্তু ফেনেস্ট্রা থাকা না থাকা ম্যাটার করে না। ওকে, ফেনেস্ট্রাটা থাকার মানে উদ্দেশ্যই হচ্ছে যে ইজিলি যেন একটা জিনিস অল্প সময় যেন বেশি ট্রান্সফার মানে হতে পারে। ওকে, আর শুধু যে আয়নের জন্যই ফেনেস্ট্রা লাগে এমনটা না। একটা আয়নের সাইজ কিন্তু 80 ন্যানোমিটার না। 80 ন্যানোমিটার হচ্ছে সাপোজ একটা লার্জ একটা প্রোটিন বা লার্জ একটা তোমার লিপিডের সাইজ হইতে পারে, ঠিক আছে? যেগুলো সেল মেমব্রেন দিয়ে ডিফিউশন হওয়াটা বেশ কষ্ট, বেশ সময় সাপেক্ষ,
ঠিক আছে, মানে এখানে আসলে ওই ফাংশনাল অ্যাসপেক্টটা মাথায় রাখার দরকার নেই, জাস্ট এখানে যে অনেক র্যাপিডলি ট্রান্সফার হতে হয় জিনিসপত্রের, এর জন্যই যে ফেনেস্ট্রা আছে এটা জাস্ট খেয়াল রাখো আর কি। ওকে, জি ভাইয়া। আর ভাইয়া পেরিসাইড যে সমস্ত ভেসেল নেই সেগুলো রিকভারি কিভাবে হচ্ছে ইনজুরির সময়? কোথায় আবার বলো? পেরিসাইড যে সমস্ত ভেসেল নেই, পেরিসাইড ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পেরিসের যে সমস্ত ভেসেলে নেই, তুমি দেখো সেই সমস্ত ভেসেলে কিন্তু কানেকটিভ টিস্যু আছে। তুমি দেখো সব ভেসেলে টিউনিকা মিডিয়াতে স্মুথ মাসেলের সাথে ইন্টারলেসড করে কানেকটিভ টিস্যু থাকে। টিউনিকা ইন্টিমাতে সাব এন্ডোথেলিয়াল কানেকটিভ টিস্যু থাকে। কানেকটিভ টিস্যু থাকা মানে কি, সেখানে ফাইব্রোব্লাস্ট থাকবে। যে কোনো ম্যাট্রিক্সের যদি ড্যামেজ হয় সেখানে কিন্তু ম্যাট্রিক্সের রিজেনারেশন হবেই। ওকে, বাট পেরিসাইটটা কেন ক্যাপিলারিতে আছে, কারণ ক্যাপিলারিতে এন্ডোথেলিয়াম বাদের কিছুই নাই, কোনো কানেকটিভ টিস্যুও নাই, এতটাই থিন। ঠিক আছে, আচ্ছা ক্যাপিলারির একটা ফাংশনাল ইমপ্লিকেশন আমি বলতে মানে মিস হয়ে গিয়েছে, আমি একটা মিনিট দাও, আমি এখনই বলতেছি। ক্যাপিলারির স্পেশাল ক্যারেক্টার আছে, একটা স্পেশাল ক্যারেক্টার হচ্ছে যে মানে ক্যাপিলারি গুলো হচ্ছে তোমার, দাঁড়াও একটা মিনিট, ক্যাপিলারি গুলো হচ্ছে থিন। এখানে তোমার combined surface area of all the capillaries are huge, আর এখানে ব্লাড খুবই স্লো, ভেরি স্লো, ভেরি স্লো। এখন স্লো হলেও এর মধ্য দিয়ে যখন এক দফা ব্লাড চলে যাচ্ছে, ওই এক দফা ব্লাড থেকেই মানে ক্যাপিলারি গুলো যতটা সম্ভব জিনিসপত্র দিয়ে যেতে চায় তার সারাউন্ডিং সেলকে। এখন তার ভিতরে ধরো অনেক জিনিস আছে, অনেক জিনিস, কিন্তু সারাউন্ডিং যে এন্ডোথেলিয়ামটা, সেই এন্ডোথেলিয়ামটা ধরো কন্টিনিউয়াস, তাহলে তো সব জিনিস যাবে না। সেখানে কন্টিনিউয়াস ক্যাপিলারি আছে যে যেখানে সব জিনিস যাওয়ার দরকার নেই। তখন কিন্তু লিভারের ভিতর যদি সে ওই দফায় দিয়ে যেতে না পারে, তাহলে কিন্তু পরের দফায় ওই জিনিসগুলো লিভারে ব্যাক করবে কিনা কোনো সিওরিটি নাই, অন্য কোন অর্গানে যে ওয়েস্টও হয়ে যেতে পারে। এজন্যই লিভারে ডিসকন্টিনিউয়াস ক্যাপিলারি, মানে কথা হচ্ছে যে যার যত অল্প সময় যত বেশি জিনিস দরকার তার পারমেবিলিটিটা সেরকম। আর ক্যাপিলারির এই হচ্ছে বৈশিষ্ট্য, দে আর ভেরি থিন, কম্বাইন্ড surface area is huge and blood flow is very slow। এজন্যই মানে capillaries are master area for exchange of nutrients and metabolites। ওকে, আর হচ্ছে তোমার যে কোয়েশ্চেনটা ছিল, যেহেতু কানেকটিভ টিস্যু থাকে অন্যান্য ভেসেলে টু সাম এক্সটেন্ট, ফাইব্রোব্লাস্টও থাকে, সো রিজেনারেশন পসিবল। কিন্তু ক্যাপিলারিতে যেহেতু কানেকটিভ টিস্যু নাই, এন্ডোথেলিয়াম ছাড়া কিছুই নাই, এজন্য পেরিসাইট থাকে। একই সাথে সে মিডিয়ার কাজটাও করে অ্যাজ কন্ট্রাক্টাইল মাসেল, আবার সে হচ্ছে তোমার রিজেনারেশনের কাজটাও করে অ্যাজ আ ফাইব্রোব্লাস্ট। সারাউন্ডিং যে স্মল অ্যামাউন্ট অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স তৈরি করতে হয় ওইটা সে করে। এখন বুঝতে পারছো? জি ভাইয়া। ভাইয়া আরেকটা কোয়েশ্চেন, ভাইয়া ইনফ্লামেশনের সময় মানে যখন পার্মিয়াবিলিটি বেড়ে যাচ্ছে ভেসেলের, তখন কি পেরিসাইড কোনোভাবে কাজ করে? মানে এখানে কি পেরিসাইডের কোনো ভূমিকা আছে? আচ্ছা, ইনফ্ল্যামেশনের সময় ইনফ্ল্যামেশনের ইয়েটা হয় অ্যাকচুয়ালি পোস্ট ক্যাপিলারি ভেনিউলে। ওকে, পোস্ট ক্যাপিলারি ভেনিউলে এন্ডোথেলিয়াম গুলার একটা ইয়ে হয়, মানে ওইখানে এন্ডোথেলিয়াম গুলার গ্যাপ বেড়ে যায়, গ্যাপ বেড়ে যেয়ে ওর মধ্য দিয়ে ডায়াপেডেসিস হয়, ডাব্লিউবিসি এক্সট্রা ভাস্কুলার স্পেসে চলে যায়। ওইখানে পেরিসাইটের রোলটা ওরকম না। পেরিসাইটের রোলটা হচ্ছে ইনফ্ল্যামেশনের সময় তো কিছুটা হলে ইনজুরি হয়, ওই ইনজুরির পর টু গেট ইট ব্যাক টু ইটস অরিজিনাল স্টেট, পেরিসাইটটা তখন রিপেয়ার করতে সাহায্য করে। ঠিক আছে, বাট এন্ডোথেলিয়ামের যে চেঞ্জটা হয় ওইটা পেরিসাইটের কাজ না, ওইটা হচ্ছে তোমার গ্রোথ ফ্যাক্টর বা এখানে যে কিছু ইনফ্ল্যামেটরি সাইটোকাইন আসে এগুলার কাজ। এটা এখন তুমি না মানে খুব একটা হয়তো নাও বুঝতে পারো, বাট এটার জন্য ডেডিকেটেড সাবজেক্ট এবং চ্যাপ্টার আছে ফোর্থ ইয়ারে, সুন্দর প্যাথোলজিতে, ইনফ্ল্যামেশন চ্যাপ্টারের নাম ইনফ্ল্যামেশন, 2-3টা আইটেম আছে ওই চ্যাপ্টার নিয়ে। ঠিক আছে, ডোন্ট ওয়ারি নাও, এখন যদি না বুঝতে পারো পরে ইনশাল্লাহ সবই বুঝবা। বাট হ্যাঁ, এটা পেরিসাইটের কাজ না। পেরিসাইটের কাজ হচ্ছে যে ইনফ্ল্যামেশনের সময় ইনজুরি হলে ওর মানে সেটাকে রিপেয়ার করা।
জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমার আর আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ বলেন। ভাইয়া আপনি যখন লিভারের ওয়েস্ট প্রোডাক্টের কথাটা বলতেছিলেন তখন কেন জানি আপনার লাইনটা মেবি কেটে গেছে, কিন্তু আমার নেটের সমস্যা ছিল, আমি না বুঝতে পারিনি। আরেকবার যদি একটু কষ্ট করে বলতেন। কখন? এই মাত্র একটু আগে? এই হ্যাঁ, জি জি, এই ওই যে মাত্রটা। আচ্ছা, মানে আমি একটা উদাহরণ হিসেবে বলছি। সাপোজ তোমার ব্লাডের ভিতরে তো মানে ব্লাডের ভিতরে সবকিছু থাকে, আয়ন থাকে, নিউট্রিয়েন্ট থাকে, ওয়েস্ট পার্টিকেল থাকে, সবকিছু থাকে ব্লাডের ভিতরে সব সময়। কিন্তু এই এক ব্লাডই কিন্তু সব জায়গা দিয়ে সবসময় ফ্লো করে। সব জায়গার ক্যাপিলারি যদি একরকমই হইতো, সব জায়গাতে সিমিলার জিনিসে এক্সচেঞ্জ হইতো, মানে তাহলে তোমার স্কিনের ব্লাড ভেসেলেও তোমার দেখা যেত যে তোমার ওই ফ্যাট মেটাবলিজম হচ্ছে, লিভারেও হচ্ছে, বাট সেটা তো হয় না। একটা মানে একটা স্পেসিফিক অ্যামাউন্ট অফ ব্লাড যখন লিভারের ক্যাপিলারি দিয়ে পাস করতেছে, লিভারের সুযোগ বা লিভারের দায়িত্ব ওই একবার পাসিং এর সময় ওর ভিতরে লিভারের নেওয়ার যা আছে সব নিয়ে নেওয়া। কারণ ওই ওই দফায় সে যদি নিতে না পারে, ওই ওয়েস্ট পার্টিকেল গুলা বা ওই নিউট্রিয়েন্ট পার্টিকেল গুলা পুরো বডি ঘুরে আসতে আসতে এরা ইউজড আপ হয়ে যেতে পারে। ওই ওয়েস্ট পার্টিকেল গুলো অন্য কোথাও জমে ড্যামেজ করতে পারে, নিউট্রিয়েন্টটা অন্য কোথাও ইউজড হয়ে পুরো বডির কাজে নাও লাগতে পারে। এজন্য লিভারের মাইক্রোভাস্কুলারটা এমন ভাবে অর্গানাইজ যে এর মধ্য দিয়ে একটা সিঙ্গেল রাউন্ডে ব্লাড ফ্লো হলে ওর মধ্যে লিভারের নেওয়ার জন্য যা থাকার সবই কিন্তু লিভারের মধ্যে চলে যাবে। তো আমি এটা এই উদ্দেশ্যে বুঝাইছি যে প্রত্যেকটা ক্যাপিলারি পারমেবিলিটি আল্লাহ এমন ভাবে সিলেক্ট করে মানে দিয়েছেন যেন ওইটা তার জন্য সুইটেবল জিনিসটাই ব্লাড থেকে প্লাক করে নিতে পারে। মানে এমন ভাবে ক্যাপিলারি গুলা কালেকটিভলি ইয়ে করা, মানে পারমেবিলিটিটা এভাবে ভ্যারি করে আর কি। ঠিক আছে, আমি মানে এটা জাস্ট উদাহরণ ছিল, এটা কোনো ফান্ডামেন্টাল ইম্পর্টেন্ট কথা ছিল না আর কি, জাস্ট উপলব্ধি করার জন্য বলেছি। যাক, আজান দিয়ে দিচ্ছে মাগরিব। আমি আজকে অনেক দেরি করে শুরু করছি পড়া, আমি খুবই সরি আসলে। চেষ্টা করবো যে পরের দিন থেকে 3টাতে শুরু করতে, যদিও প্রতিদিন 3:15 বেজে যায়। যাই হোক, সবাইকে ধন্যবাদ। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে শেষ করতে পারি আমরা মনে হয়। রাজীব ভাই আপনি তাহলে শেষ করে দেন ভাই, কারো মনে কোয়েশ্চেন নেই? ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। আচ্ছা।